একটি বিনম্র বাচ্চা শুধু নিজের ব্যালেন্স দেখতে চেয়েছিল। কোটিপতি তার মুখের উপর হেসে দিল। কিন্তু যেমনই স্ক্রিনের সংখ্যাগুলো ফুটে উঠল, হাসি জমে গেল এবং নিস্তব্ধতা এমন এক সত্য প্রকাশ করল যার আশা কেউ করেনি। মহানগর কেন্দ্রীয় ব্যাংকে সেই নিস্তব্ধতা ছিল দামি নিস্তব্ধতার মতো, যাতে টাটকা ছাপা নোট এবং পালিশ করা উচ্চাকাঙ্ক্ষার ঘ্রাণ আসছিল। এলইডি লাইটগুলো মেঝের মার্বেলের উপর আছড়ে পড়ে এমন প্রতিফলন তৈরি করছিল যা সেই প্রতিটি ব্যক্তিকে বিচার করছিল যারা ওই জগতের অংশ ছিল না। নমন নিজের ঝোলার ফিতে শক্ত করে ধরল। তার আঙুলগুলো কাঁপছিল, ঠান্ডা থেকে নয়, বরং দৃঢ় সংকল্প এবং ভয়ের সেই বিস্ফোরক মিশ্রণ থেকে, যা কেবল তারাই জানে যাদের খুব তাড়াতাড়ি বড় হতে হয়েছিল। আমি শুধু আমার ব্যালেন্স দেখতে চাই, সে ফিসফিস করে বলল। অন্য কারোর জন্য নয়, বরং নিজের জন্য। এই বাক্যটি তার স্মৃতিতে চিরদিনের জন্য খোদাই হয়ে যাবে, কারণ যা হতে চলেছিল তা কেবল তার নয়, বরং সেই জায়গায় উপস্থিত সকল মানুষের জীবন বদলে দেবে। সকালটা আর ৫টা দিনের মতোই শুরু হয়েছিল। নমন নিজের ছোট ঘরে, যা সে তার দাদিমা পার্বতীর সাথে ভাগ করে থাকত, সূর্য ওঠার আগেই জেগে গেল। পানসে চা আর বাসি লুটির গন্ধ বাতাসে ছিল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক আলো। সেই একগুঁয়ে আলো যা তাদের মধ্যে থাকে যারা জীবন দ্বারা বারবার আছাড় খাবার পরেও হার মানতে অস্বীকার করে। তুমি যাচ্ছ আমার বাচ্চা? দাদিমা পার্বতীর কণ্ঠস্বর নাজুক কাগজের মতো মনে হচ্ছিল, যা ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ দাদিমা, আজ আমাকে কিছু জরুরি কাজ করতে হবে। সাবধান থেকো বাইরের দুনিয়ায়। আমি জানি। নমন তার বলিরেখা পড়া কপালে চুমু খেল। আমি শীঘ্রই ফিরব। সে হলুদ খামটি নিজের ঝোলায় রাখল, সেই খাম যা সে কয়েক সপ্তাহ ধরে গুপ্তধনের মতো বাঁচিয়ে রেখেছিল, কারণ এটি তাই ছিল। এটি আশা এবং নিরাশার মধ্যে পার্থক্য ছিল। বাস তাকে শহরের কেন্দ্রে নিয়ে গেল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে তার শ্রীমান রমেশের, বাজারের সেই বয়স্ক ব্যক্তি, কথা মনে পড়ল, যিনি কয়েক সপ্তাহ আগে সবকিছু বদলে দিয়েছিলেন। নমন, তুমি এখনও লজেন্স বিক্রি করো? বাচ্চাটি নিজের লজেন্সে ভরা বাক্সটি দেখিয়ে মাথা নেড়েছিল। আমি তোমাকে একটা কথা বলি বাচ্চা, তোমার দাদিমাকে সাহায্য করার একটা ভালো উপায় আছে, কিন্তু তোমাকে সাহসী হতে হবে। শ্রীমান রমেশ তাকে একটা ঠিকানা এবং অ্যাকাউন্ট নম্বর সম্বলিত কাগজ দিয়েছিলেন। এটি তোমার দাদাজির ছিল। তিনি তোমাকে কোনোদিন বলেননি, কারণ তার মনে হয়েছিল তুমি খুব ছোট। কিন্তু আমি জানি তোমার একটা মানুষের মতো হৃদয় আছে। নমনের মনে হয়েছিল তার পায়ের তলার মাকি সরে গিয়েছে। আমার দাদাজি, কিন্তু তিনি তো বহু বছর আগে মারা গিয়েছেন। আমি জানি তিনি আমার প্রিয় বন্ধু ছিলেন এবং যাবার আগে আমার থেকে এক প্রতিশ্রুতি নিয়েছিলেন যে যখন তুমি নিজের চোখে দেখতে জীবন কতটা কঠিন, তখন আমি তোমাকে এটি দেব। সেই সময় এসে গিয়েছে, তাই না? নমনের গাল দিয়ে জল গড়িয়ে পড়ল যখন সে মাথা নাড়ল, এবং এখন সে সেখানেই ছিল, মহানগর কেন্দ্রীয় ব্যাংকের কাঁচের দরজার সামনে। ইমারতটি স্টিল এবং কাঁচের এক বিশাল দৈত্যের মতো মনে হচ্ছিল, যা ছোট মানুষদের ক্ষয় দেখানোর জন্য ডিজাইন করা হয়েছে। সে গভীর শ্বাস নিল এবং ভেতরে চলে গেল। নিরাপত্তা প্রহরী অজয় তাকে উপর থেকে নিচে পর্যন্ত দেখল। তার নজর নিষ্ঠুর ছিল না, কিন্তু দয়ালুও ছিল না। এটি সেই ব্যক্তির নজর ছিল যে মানুষকে 2 সেকেন্ডে শ্রেণীবদ্ধ করতে অভ্যস্ত। তুমি কি কোনো বড়র সাথে এসেছ? সে নিরপেক্ষ কণ্ঠে জিজ্ঞেস করল। আমি একা এসেছি, আমাকে আমাকে একটি অ্যাকাউন্ট দেখতে হবে। অজয় ভুরু তুলল, কিন্তু আর কিছু বলল না। ইশারায় সে তাকে অপেক্ষার সারিতে যাওয়ার নির্দেশ দিল। হল ভর্তি ছিল। আধিকারিকরা নিজেদের ফোন চেক করছিলেন। ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগ হাতে মহিলারা অধৈর্য হয়ে দীর্ঘশ্বাস ফেলছিলেন, এবং নমন নিজের তালিমারা ঝোলার সাথে এক সাদা কাপড়ের উপর দাগের মতো আলাদা দেখাচ্ছিল। দৃষ্টিগুলো তাকে বিদ্ধ করছিল, কেউ কৌতূহলে, কেউ লুকানো অবজ্ঞার সাথে। তুমি এখানে থাকার যোগ্য নাও। সেই দৃষ্টিগুলো যেন চিৎকার করে বলছিল, তামাশা হওয়ার আগেই চলে যাও। কিন্তু নমন হলুদ খামটিকে বুকের সাথে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকল। তখনই মূল দরজা এক কৃত্রিম আভিজাত্যের শব্দে খুলে গেল। শ্রীমান বিজয় সিংহানিয়া এমনভাবে ভেতরে এলেন যেন ব্যাংকটি বিশেষ করে তার জন্যই বানানো হয়েছে। তার উপস্থিতি প্রায় দৃষ্টিকটুভাবে জায়গাটিকে ভরিয়ে দিচ্ছিল। 2 মহিলা আধিকারিক তার পেছন পেছন হাঁটছিলেন। তারা বিজয় সিংহানিয়ার কথায় সেই কর্পোরেট কৃত্রিম হাসি হাসছিলেন যা বিজনেস স্কুলে শেখানো হয়। প্রিয়া, তিনি ম্যানেজার এরিয়ার দিকে চিৎকার করে ডাকলেন, তুমি কি এখনও আমাকে একজন সাধারণ গ্রাহকের মতো অপেক্ষা করাবে? ম্যানেজার প্রিয়া এক কূটনীতিক হাসির সাথে নিজের অফিস থেকে বাইরে এলেন। শ্রীমান সিংহানিয়া, কি আশ্চর্য, আপনার আশা তো নির্ধারিত ছিল না। টাকা কখনো নির্ধারিত হয় না প্রিয়া, টাকা সময় তৈরি করে। আরও একটি জোরে অট্টহাসি। মহিলা আধিকারিকরা প্রশিক্ষিত প্রতিধ্বনির মতো তা পুনরাবৃত্তি করলেন।
নমন শাড়িতে নিজের জায়গা থেকে সব দেখছিল। ওই মানুষটার চলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা তার পেটে মোচড় দিয়ে উঠল। উনি অহংকারের সাকার রূপ ছিলেন। এই নিশ্চয়তা ছিল যে দুনিয়াকে তার সামনে মাথা নোয়াতে হবে। বিজয় সিংঘানিয়া শাড়িকে সম্পূর্ণ উপেক্ষা করে মূল কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। কেউ প্রতিবাদ করল না, কারো সাহসও হল না, এবং তখনই তার নজর নমনের উপর পড়ল। দেখো এখানে কি আছে। তিনি এক নাটকীয় ইশারায় তার দিকে আঙুল তুলে উচ্চস্বরে বললেন, এখন কি ব্যাংক স্কুল ভিজিটও গ্রহণ করে? উপস্থিত লোকজনের মধ্যে কিছু ঘাবড়ানো হাসি ফুটে উঠল। নমনের মনে হল তার মুখ কান গরম হয়ে গিয়েছে, কিন্তু সে নিজের নজর স্থির রাখল। আমি এক কাজে এসেছি স্যার, এক কাজে। বিজয় সিংঘানিয়া কাছে এলেন। তার হাসি ছিল ইঁদুর নিয়ে খেলতে থাকা বিড়ালের মতো। আর তোমার মতো মানুষের এই ধরনের ব্যাংকে কি কাজ থাকতে পারে? তোমার মতো শব্দটিতে বিষকে উপেক্ষা করা অসম্ভব ছিল। প্রিয়া এক পেশাদার কিন্তু চাপা কণ্ঠে হস্তক্ষেপ করলেন। শ্রীমান সিংঘানিয়া, সকল গ্রাহকই। তিনি আরও এক অট্টহাসির সাথে তাকে মাঝপথে থামিয়ে দিলেন। দেখো বাচ্চা, এটি কোনো মাটির ব্যাংক নয়। এখানে লাখো কোটির কারবার হয়, লজেন্সের পয়সার নয়। শব্দের সেই আঘাত হঠাৎ ব্যাংকের নিস্তব্ধতায় গুমড়ে উঠল। নমনের মনে হল তার বুকে কিছু একটা ভেঙে গিয়েছে, কিন্তু যা বাইরে বেরিয়ে আসার হুমকি দিচ্ছিল তা চোখের জল ছিল না, তা ছিল অন্য কিছু, আরও শক্তিশালী। তা ছিল আত্মসম্মান। আমি শুধু আমার ব্যালেন্স দেখতে চাই, সে স্পষ্ট কণ্ঠে বলল, হলুদ খামটি বের করে। আমার কাছে সব নথি আছে। বিজয় সিংঘানিয়া ডাস্টবিনের মতো 2 আঙুল দিয়ে খামটি নিলেন এবং এক সুপরিকল্পিত অবজ্ঞার সাথে খুললেন। তিনি প্রথম লাইন পড়লেন, তারপর দ্বিতীয়। তার হাসি আরও চওড়া এবং নিষ্ঠুর হয়ে উঠল। অ্যাকাউন্ট নম্বর 91,000,472,800,831। তিনি জোরে পড়লেন, তুমি কি জানো এই পুরনো নম্বরের অ্যাকাউন্টগুলো কেমন হয়? নমন কোনো জবাব দিল না। তার বুক এত জোরে ধরফর করছিল যে তার মনে হলো সবাই তা শুনতে পাচ্ছে। বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট, বন্ধ, ভুলে যাওয়া। কেউ নিশ্চয়ই তোমার সাথে মজা করেছে, অথবা এর থেকেও খারাপ, তারা তোমাকে ঠকাচ্ছে। বাড়ি যাও বাচ্চা, এটি স্বপ্নের জায়গা নয়। আধিকারিকরা আবার হাসতে শুরু করলেন। প্রিয়া অস্বস্তিতে অন্যদিকে তাকালেন, কিন্তু হস্তক্ষেপ করলেন না। গার্ড অজয় এক পা এগিয়ে এলো। তার ভাব বদলে গিয়েছিল। তার চোখে কিছু একটা ছিল, দয়া না সম্মান বলা কঠিন, কিন্তু নমন নড়ল না। আমি এটি যাচাই করতে চাই। তার কণ্ঠস্বর এখন আরও জোরে ছিল। আমার জানার অধিকার আছে। অধিকার? বিজয় সিংঘানিয়া প্রিয়ার দিকে ঘুরলেন। তুমি কি এই সার্কাস চালিয়ে যেতে দেবে? প্রিয়া দীর্ঘশ্বাস ফেললেন। তিনি নমনকে দেখলেন। তারপর তিনি তার কাঁপতে থাকা কিন্তু দৃঢ় হাতে ধরা কাগজগুলোকে দেখলেন, এবং তার পেশাদারভাবে কিছুটা ফাটল দেখা দিল। সঠিক নথিপত্রের সাথে যে কোনো অ্যাকাউন্ট যাচাই করার অধিকার তার আছে, তিনি অবশেষে বললেন। ওহ প্লিজ! বিজয় সিংঘানিয়া হাত ভাঁজ করলেন। ঠিক আছে, আমি এটা দেখতে চাই। আমি এই বাচ্চার মুখ দেখতে চাই যখনও জানতে পারবে যে এতে কেবল শূন্য আছে, অথবা এর থেকেও খারাপ, যে অ্যাকাউন্টটি অস্তিত্বহীন। তিনি কাউন্টারে এমন ভঙ্গিতে হেলান দিলেন যেন কোনো তামাশা উপভোগ করতে চলেছেন। এগিয়ে চলো বাচ্চা, আমাদের তোমার সম্পদ দেখাও। প্রিয়া হাত বাড়ালেন। নমন সব নথি প্রায় ধর্মীয় সতর্কতার সাথে তাকে সঁপে দিল। জন্ম শংসাপত্র, তার মৃত দাদাজির পরিচয়পত্র, মৃত্যু শংসাপত্র, উত্তরাধিকার সংক্রান্ত কাগজপত্র, যা গোছাতে শ্রীমান রমেশ সপ্তাহের পর সপ্তাহ চুপচাপ সাহায্য করেছিলেন। ম্যানেজার সেগুলো একে একে পরীক্ষা করলেন। প্রতিটি পাতার সাথে তার ভাব আরও গম্ভীর হতে থাকল। এই নথিগুলো নিয়ে তোমাকে কে সাহায্য করেছে? তিনি কঠোরভাবে নয়, বরং প্রকৃত কৌতূহল থেকে জিজ্ঞেস করলেন। আমার দাদাজির এক বন্ধু। তিনি বলেছিলেন যে এটি সঠিক উপায়ে করা গুরুত্বপূর্ণ। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর নিজের কম্পিউটারের দিকে ফিরলেন। ব্যাংকে নিস্তব্ধতা গাঢ় এবং ভারী হয়ে গেল। এমনকি বিজয় সিংঘানিয়াও হাসা বন্ধ করে দিয়েছিলেন। তিনি কম্পিউটার স্ক্রিনকে এমনভাবে দেখছিলেন যেন কোনো সহজ জয়ের আশা করছিলেন। প্রিয়ার আঙুলগুলো কিবোর্ডের ওপর উড়ে চলছিল। ক্লিক ক্লিক ক্লিক। অ্যাকাউন্ট নাম্বার 9115472831। তিনি ফিসফিস করে বললেন, লেভেল 4 ভেরিফিকেশনের প্রয়োজন আছে। এক মুহূর্ত তিনি উঠে দাঁড়ালেন এবং নিজের অফিসে অদৃশ্য হয়ে গেলেন। সেকেন্ডগুলো পুরনো চুইংগামের মতো টেনে বড় হচ্ছিল। নমন নিজের ওপর সবার নজর অনুভব করতে পারছিল, কেউ কৌতূহলে, কেউ প্রত্যাশিত দয়ার সাথে। বিজয় সিংঘানিয়া মার্বেল কাউন্টারের ওপর আঙুল ঠুকছিলেন। প্রতিটি ঠকঠক শব্দ তার অধৈর্য এবং অহংকারের কথা মনে করিয়ে দিচ্ছিল। যখন প্রিয়া ফিরলেন, তার মুখ দেখে কিছু বোঝার উপায় ছিল না। অ্যাকাউন্টটি আছে,
তিনি শুধু এটুকুই বললেন। বিজয় সিংঘানিয়া ছোট করে হাসলেন। অবশ্যই থাকবে, 1 টাকা আর একটা ভাঙা বোতামের সাথে নিশ্চয়ই। প্রিয়া নিজের গলা পরিষ্কার করলেন। পুরো ব্যালেন্স অ্যাক্সেস করার জন্য আমার অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন। এই ধরনের অ্যাকাউন্টের জন্য বিশেষ প্রোটোকল থাকে। প্রোটোকল? বিজয় সিংঘানিয়া হাসলেন। একটি বাচ্চার অ্যাকাউন্টের জন্য? প্রিয়া, তুমি তোমার পেশাদার ছোঁয়া হারিয়ে ফেলছ। তিনি তাকে উপেক্ষা করলেন। তিনি কাউন্টারের ফোন দিয়ে কল করলেন। নিচু স্বরে কথা বললেন, কয়েকবার মাথা নাড়লেন, ফোন রেখে দিলেন। ডিরেক্টর 2 মিনিটের মধ্যে অনুমোদন দেবেন। সেই 2 মিনিট নমনের জীবনের সবচেয়ে দীর্ঘ ছিল। সে তার হাতের তালুর ঘাম, ঝোলার ওজন, সেই সকালে তার দাদিমা দ্বারা বানানো পানসে চায়ের স্মৃতি এবং শ্রীমান রমেশের মুখ যা বলছিল সাহসী হও, সব অনুভব করতে পারছিল। কম্পিউটারে এক আওয়াজ এলো। প্রিয়া স্ক্রিনের দিকে তাকালেন। তার চোখ বড় হয়ে গেল। কেবল 1 সেকেন্ডের জন্য, কিন্তু এটি যথেষ্ট ছিল। তো বিজয় সিংঘানিয়া কাউন্টারের দিকে ঝুঁকে পড়লেন। আমাদের বলো, বাচ্চার কাছে কত আছে? 10 টাকা? 20 টাকা? প্রিয়া স্ক্রিন ঘুরিয়ে দিলেন এবং পৃথিবী যেন থমকে গেল। সংখ্যাগুলো স্ক্রিনে অসম্ভব নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল। সংখ্যার পর সংখ্যা, এমন এক অঙ্ক যার কোনো মানে হয় না, যা প্রতিটি যুক্তিকে চ্যালেঞ্জ জানাছিল। বিজয় সিংঘানিয়ার হাসি তার গলায় কাচের সাথে ধাক্কা খাওয়া পাখির মতো মরে গেল। আধিকারিকরা হাসা বন্ধ করে দিলেন। গার্ড অজয় অনিচ্ছাকৃতভাবে এগিয়ে এল এবং নমন, যার চোখ দুঃখের নয় বরং অন্য কোনো জটিল অনুভূতির জলে ভিজে গিয়েছিল, ফিসফিস করে বলল, এটি কি আমার ব্যালেন্স? প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, এবং আরও অনেক কিছু আছে। বিজয় সিংহানিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মুখ কোনো আওয়াজ না করেই খুলছিল আর বন্ধ হচ্ছিল, কারণ সেই স্ক্রিনে লজেন্সের পয়সা ছিল না। সেখানে এমন এক মানুষের উত্তরাধিকার ছিল, যিনি সারা জীবন চুপচাপ কাজ করেছিলেন, যিনি বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করেছিলেন, যিনি কোনো বড়াই না করে প্রাণ দিয়েছিলেন, এবং যিনি সবকিছু, একেবারে সবকিছু, সেই নাতির জন্য রেখে গিয়েছিলেন, যাকে তিনি খুব একটা ভালো করে চিনতেন না, কিন্তু যার উপর তিনি অন্ধভাবে ভরসা করেছিলেন। নমনের চোখের জল অবশেষে গড়িয়ে পড়ল, টাকার জন্য নয়, বরং এই জন্য যে সেই মুহূর্তে সে বুঝল তার দাদাজি, যাকে সে কোনোদিন সত্যি করে চিনতে পারেননি, তাকে তার ভাবনার চেয়েও অনেক বেশি ভালোবাসতেন, এবং এটিও যে অহংকারী মানুষের হাসি সবসময় সত্যের সামনে জমে যায়। মহানগর কেন্দ্রীয় ব্যাংকে বাতাস অসহনীয় হয়ে উঠেছিল, অক্সিজেনের অভাবে নয়, বরং সেই জিনিসের কারণে যা এইমাত্র সামনে এসেছে। স্ক্রিনে সংখ্যাগুলো জ্বলজ্বল করতে থাকল, সেই আবেগপূর্ণ বিশৃঙ্খলার কথা না ভেবেই যা তারা তৈরি করেছিল। নমন সেই সংখ্যাগুলো থেকে নিজের নজর সরাতে পারছিল না। 8টি অঙ্ক, 8টি সংখ্যা, যা তার চেয়েও অনেক বেশি টাকার প্রতিনিধিত্ব করছিল, যতটা সে কখনো বাস্তব দুনিয়ায় থাকার কল্পনাও করেনি। তার জগৎ ছিল গুণে রাখা সিকি, বাঁচিয়ে রাখা পয়সা, আর আগামীকাল পেটের খিদে মিটবে কিনা তা হিসাব করা রাতের। আর এখন এটি নিশ্চয়ই কোনো ভুল হবে। বিজয় সিংঘানিয়ার কণ্ঠস্বর মেঝেতে আছড়ে পড়া কাচের মতো নিস্তব্ধতা ভাঙল। প্রিয়া মাথা নাড়লেন। তার পেশাদারিত্ব বজায় ছিল, কিন্তু নমনকে দেখে তার নজর বদলে গিয়েছিল। এখন তা কোনো ম্যানেজারের দূরবর্তী নজর ছিল না, এটি সেই ব্যক্তির নজর ছিল যে এই মাত্র অসাধারণ কিছু দেখেছে। কোনো ভুল নেই শ্রীমান সিংঘানিয়া, অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে, নথিপত্র বৈধ। বাচ্চাটি তার দাদাজির সকল সম্পত্তির আইনি উত্তরাধিকারী। সম্পত্তি? নমন চোখের পলক ফেলল। টাকা ছাড়া আরও কি আছে? প্রিয়া ইতস্তত করলেন, স্ক্রিনের দিকে তাকালেন, তারপর বাচ্চাটির দিকে তাকালেন। প্রপার্টি, বিনিয়োগ, শেয়ার, তোমার দাদাজি নিজের টাকার ব্যাপারে খুব সতর্ক ছিলেন। নমনের পা কাঁপতে শুরু করল, তাকে কাউন্টারে হেলান দিতে হলো। বিজয় সিংঘানিয়া নিজের কিছুটা ধৈর্য ফিরে পেয়েছিলেন, কিন্তু তার মুখ শক্ত হয়েছিল। তার চোখগুলো দ্রুত ঘুরছিল, যেন কোনো জানোয়ার বেরিয়ে আসার পথ খুঁজছে। এটি হাস্যকর। তার কণ্ঠস্বর এখন নিয়ন্ত্রিত কিন্তু তীক্ষ্ণ ছিল। একটি বাচ্চা এই ধরনের অ্যাকাউন্ট সামলাতে পারে না, এটি আইনিভাবে অসম্ভব। প্রিয়া জবাব দেওয়ার জন্য মুখ খুললেন, কিন্তু এক নতুন কণ্ঠস্বর তাদের মাঝপথে থামিয়ে দিল। প্রযুক্তিগতভাবে তিনি সঠিক। সবাই ঘুরে তাকালেন। এক বয়স্ক ব্যক্তি ব্যক্তিগত অফিসগুলোর একটি থেকে বেরিয়ে এলেন। তিনি এমন সংযমের সাথে পোশাক পরেছিলেন যার নিজের ক্ষমতা প্রমাণ করার দরকার ছিল না। তার নেমপ্লেট তাকে শাখার ডিরেক্টর হিসেবে চিহ্নিত করল। ডিরেক্টর শ্রীমান অশোক মেহতা মেপে মেপে পা ফেলে কাছে এলেন। তার চোখ পরিস্থিতির মূল্যায়ন সেই সূক্ষ্মতায় করছিল, যা দশকের পর দশক ব্যাংকিং পেশায় সব কিছু দেখেছে।
একজন নাবালককে অনুমোদিত আইনি অভিভাবক ছাড়া সরাসরি এই পরিমাণের ফান্ডের অ্যাক্সেস দেওয়া যায় না। তিনি নমনকে উদ্দেশ্য করে বুঝিয়ে বললেন, এমন এক শালীনতার সাথে যা বিজয় সিংহানিয়ার আচরণের ঠিক বিপরীত ছিল। নমনের মন ডুবে গেল। কিন্তু শ্রীমান রমেশ বলেছিলেন যে... শ্রীমান রমেশকে অশোক মেহতা জিজ্ঞেস করলেন। আমার দাদাজির এক বন্ধু, তিনি কাগজপত্রে আমাকে সাহায্য করেছেন। তিনি বলেছিলেন যে যখন আমার কাছে সবকিছু থাকবে তখন আমি... ঠিক এটাই। বিজয় সিংহানিয়ার কণ্ঠে জয়ের সুর ছিল, যা কোনো মতে চেপে রাখা হয়েছিল। বাচ্চা, তোমাকে ঠকানো হয়েছে। কেউ এই টাকা পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে ব্যবহার করেছে, এবং এখন যখন এটি সামনে চলে এসেছে তো হয়তো সেই বন্ধু সবকিছু নিয়ে গায়েব হয়ে যাবে। কথাগুলো নমনকে ঘুষির মতো মারল। না, শ্রীমান রমেশ তেমন নন। তিনি এমনটা করতে পারেন না। পারেন কি? আমাদের অবিলম্বে তোমার আইনি অভিভাবকের সাথে যোগাযোগ করা দরকার। অশোক মেহতা দৃঢ়ভাবে কিন্তু দয়া ছাড়াই বললেন। তুমি কার সাথে থাকো? আমার দাদিমার সাথে। তিনি কি জানেন যে তুমি এখানে এসেছ? নমন নজর নিচু করল। নিস্তব্ধতাই যথেষ্ট জবাব ছিল। বিজয় সিংহানিয়া অশোক মেহতার কাছে সেই পরিচিতির সাথে এলেন যা সামাজিক বৃত্ত শেয়ার করে। অশোক, তুমি আইন জানো। এই টাকাকে পুরো তদন্ত হওয়া পর্যন্ত ফ্রিজ করা উচিত। বাচ্চার ভালোর জন্যই অবশ্যই। তার সুরে এমন কিছু ছিল যা গার্ড অজয়কে নিজের জায়গা থেকে ভুরু কুচকাতে বাধ্য করল। অশোক মেহতা ধীরে ধীরে মাথা নাড়ালেন। প্রোটোকল অনুযায়ী আইনি দিকগুলো নিশ্চিত হওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি সাময়িকভাবে ব্লক করা আবশ্যক। এটি উত্তরাধিকারীর নিরাপত্তার জন্য। না! নমনের কণ্ঠস্বর তার ইচ্ছার চেয়েও বেশি জোরে বেরিয়ে এলো। আমার দাদিমা অসুস্থ, তার ওষুধের দরকার, আমাদের ওই টাকার দরকার। এবং তুমি তা পেয়ে যাবে, অশোক মেহতা বললেন। কিন্তু এটি সঠিক উপায়ে করা উচিত। তুমি কি বুঝতে পারছ? যদি আমরা এটি ভুল করি তবে তুমি সবকিছু হারিয়ে ফেলতে পারো। চোখের জল আবার হুমকি দিচ্ছিল, কিন্তু নমন তাদের আটকে দিল। সে ছোটবেলা থেকেই শিখেছিল যে কাঁদলে সমস্যার সমাধান হয় না, কাজ করলে হয়। কত সময়? সে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর স্রেফ ফিসফিসানি ছিল। কয়েক দিন, হয়তো 1 সপ্তাহ। 1 সপ্তাহ? ঘাবড়ে গিয়ে তার গলা শুকিয়ে গেল। আমার কাছে 1 সপ্তাহ নেই। আমার দাদিমা... তোমার দাদিমা ঠিক থাকবেন। বিজয় সিংহানিয়া এমন এক হাসির সাথে তাকে মাঝপথে থামিয়ে দিলেন যা তার চোখ পর্যন্ত পৌঁছাল না। আমার বিশ্বাস শ্রীমান রমেশ এই সময় তার খুব ভালো করে খেয়াল রাখছেন। ওই কথাগুলোর মধ্যে এমন কিছু ছিল, এক গভীর ইঙ্গিত যা নমনের পেটে মোচড় দিয়ে উঠল। আপনার মানে কি? কিছু না বাচ্চা, শুধু এটি অদ্ভুত যে তুমি এখানে একা ওই নথিগুলোর সাথে আসছ যা রহস্যময় উপায়ে গুছানো আছে, এবং আর কেউ কিছু জানে না। এটি কি সুবিধাজনক মনে হচ্ছে না? প্রিয়া হস্তক্ষেপ করলেন। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় পূর্ণ ছিল। শ্রীমান সিংহানিয়া, আপনি কি কিছু ইঙ্গিত করছেন? আমি কোনো কিছু ইঙ্গিত করছি না। তিনি সজ্ঞানে নির্দোষ সাজার ভঙ্গিতে হাত তুললেন। আমি কেবল দেখছি, এবং আমি অশোককে পরামর্শ দেব যে সে যেন বাচ্চার নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি রিপোর্ট করে। নমনের মনে হল দেওয়ালগুলো তার চারপাশে বন্ধ হয়ে আসছে। কর্তৃপক্ষ, তদন্ত, সে তো শুধু তার দাদিমার সাহায্য করতে চেয়েছিল। সে তো শুধু সঠিক কাজ করতে চেয়েছিল। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। নিরাপত্তা প্রহরী অজয়ের কণ্ঠস্বর সবাইকে চমকে দিল। বিজয় সিংহানিয়া তাকে ঘোর চোখে দেখলেন। কেউ তোমার মতামত চায়নি, আমি তাও দিচ্ছি। অজয় শান্ত আত্মবিশ্বাসের সাথে দলের কাছে এলো। আমি শ্রীমান রমেশকে জানি। নিস্তব্ধতা একদম পিনপতন ছিল। মাফ করবেন? প্রিয়া চোখের পলক ফেললেন। রমেশ আগরওয়াল, তিনি ৩০ বছরেই ব্যাংকে কাজ করেছেন। তিনি অনেক আগে অবসর নিয়েছেন। তিনি আমার দেখা সবথেকে সৎ মানুষ। অজয় সরাসরি নমনের দিকে তাকাল। যদি তিনি তোমাকে ওই কাগজগুলোতে সাহায্য করে থাকেন তবে তুমি নিশ্চিত থাকতে পারো যে সবকিছু গোছানো আছে। কাকতালীয়। বিজয় সিংহানিয়া মুখ বাঁকালেন। এক কর্মচারী অন্য কর্মচারীকে বাঁচাচ্ছে। প্রাক্তন কর্মচারী, অজয় শুধরে দিল। এবং এটি কাকতালীয় নয়, এটি প্রতিষ্ঠা। এমন কিছু যা টাকা দিয়ে কেনা যায় না শ্রীমান সিংহানিয়া। মৌখিক আঘাতটি সূক্ষ্ম কিন্তু কার্যকর ছিল। বিজয় সিংহানিয়া নিজের জোয়াল শক্ত করলেন। অশোক মেহতা চিন্তাগ্রস্ত অভিব্যক্তি নিয়ে আলোচনা দেখছিলেন। তারপর তিনি নমনের দিকে ফিরলেন। আমি শ্রীমান রমেশের সাথে কোথায় যোগাযোগ করতে পারি? নমন নিজের পকেট থেকে হাতে লেখা নম্বর সম্বলিত একটি ভাঁজ করা কাগজ বের করল। তিনি বলেছিলেন যে যদি কোনো সমস্যা হয় তবে এই নম্বরে কল করতে। অশোক মেহতা কাগজটি নিলেন এবং নিজের অফিসে অদৃশ্য হয়ে গেলেন। পরের মিনিটগুলো যন্ত্রণাদায়ক ছিল। নমন নিজের ঘাড়ের পেছনে বিজয় সিংহানিয়ার ঘোর দৃষ্টি অনুভব করতে পারছিল। তার সাথে থাকা মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন। যখন অশোক মেহতা ফিরলেন, তার ভাব সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি শ্রীমান রমেশের সাথে কথা বলেছি।
তিনি পথেই আছেন। তিনি অতিরিক্ত নথি এবং তোমার দাদিমার একটি নোটারি করা চিঠি নিয়ে আসছেন, যাতে তোমাকে জরুরি চিকিৎসা সংক্রান্ত বিষয়ের জন্য সাময়িক প্রতিনিধি হিসাবে অনুমোদিত করা হয়েছে। নমনের মনে হলো সে আবার শ্বাস নিতে পারছে। তিনি আরও একটি বিষয় নিশ্চিত করেছেন, অশোক মেহতা জারি রাখলেন, এখন বিজয় সিংহানিয়ার দিকে তাকিয়ে, যে নমনের দাদাজি বেশ কিছু কোম্পানির প্রতিষ্ঠাতা অংশীদার ছিলেন, যার মধ্যে এমন কিছুও আছে যাতে আপনার, শ্রীমান সিংহানিয়া, বর্তমান স্বার্থ রয়েছে। বিজয় সিংহানিয়ার মুখ থেকে রং উড়ে গেল। ওটা ওটা অসম্ভব, অসম্ভব। অশোক মেহতা এইমাত্র প্রিন্ট হওয়া কিছু কাগজ বের করলেন। এই রেকর্ড অনুযায়ী নমনের দাদাজি শ্রীমান গোপাল বর্মা অন্তত 3টি গুরুত্বপূর্ণ কনসর্টিয়ামে একজন নীরব বিনিয়োগকারী ছিলেন। যখন তিনি মারা যান, সেই শেয়ার তার নাতির জন্য ট্রাস্ট ফান্ডে চলে যায়। নমন এমনভাবে শুনছিল যেন তারা অন্য কোনো ব্যক্তির সম্পর্কে কথা বলছেন। তার দাদাজি একজন বিনিয়োগকারী। সে সবসময় ভেবেছিল তিনি শুধু একজন বিনম্র কর্মী ছিলেন। গোপাল বর্মা আমার দাদাজি ছিলেন, সে ফিসফিস করে বলল। যখন আমি খুব ছোট ছিলাম তখন তার মৃত্যু হয়েছিল, আমার খুব একটা মনে নেই। তিনি একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, অশোক মেহতা প্রকৃত সম্মানের সাথে বললেন। তিনি কোনো দিন নিজের সম্পদের আস্ফালন করেননি। তিনি সাদা সিধে জীবনযাপন করেছিলেন। তিনি শেষ দিন পর্যন্ত কাজ করেছেন এবং এই সব তোমার জন্য বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু আমাকে কেউ কেন বলেনি? তোমার দাদিমা জানতেন না। গোপাল বর্মা শ্রীমান রমেশকে একমাত্র বিশ্বাসভাজন হিসেবে রেখে সবকিছু সামলাতেন। তিনি নিজের বিলে স্পষ্ট করেছিলেন যে তিনি চাননি তার নাতি এটি জেনে বড় হোক যে সে ধনী। তিনি চেয়েছিলেন যে তুমি কাজের মূল্য, প্রচেষ্টার মূল্য শেখো। নমনের গাল দিয়ে এখন জল বইল। সে লজেন্স বিক্রি করা প্রতিটি সকাল, নিজে দাদিমাকে সাহায্য করা প্রতিটি রাত, গুণে রাখা প্রতিটি সিকির কথা ভাবল। তার দাদাজি জানতেন তিনি সবকিছু পরিকল্পনা করেছিলেন। তাহলে এটি সত্যি? সে বিড়বিড় করল। এটি সব সত্যি। এটি খুবই সত্যি, অশোক মেহতা নিশ্চিত করলেন। এবং এখন আমাদের তোমাকে রক্ষা করার দরকার। বিজয় সিংহানিয়া কয়েক পা পিছিয়ে গিয়েছিলেন। তার অহংকার গায়েব হয়ে গিয়েছিল, যার জায়গা অন্য কোনো বিপজ্জনক জিনিস নিয়েছিল, ঠান্ডা হিসেব। যদি আপনারা আমাকে মাফ করেন, তবে আমার কিছু জরুরি কাজ আছে, তিনি রুক্ষভাবে বললেন, বাইরের দরজার দিকে এগোতে এগোতে। শ্রীমান সিংহানিয়া, অশোক মেহতার কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। আরও একটি কথা, ওই কোম্পানিগুলো যাতে আপনার স্বার্থ আছে এবং যেখানে নমনের দালাজি অংশীদার ছিলেন, নমন এখন তাদের মধ্যে দুটিতে সংখ্যাগুরু অংশীদার, মেজরিটি শেয়ারহোল্ডার। বিজয় সিংহানিয়া জমে গেলেন। এর মানে হল, অশোক মেহতা জারি রাখলেন, যে এই বাচ্চাটি, যাকে আপনি কয়েক মিনিট আগে এত অবজ্ঞা করেছিলেন, প্রযুক্তিগতভাবে আপনার দুটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রজেক্টে আপনার বস। যে নিস্তব্ধতা ছাইল তা এতই ঘন ছিল যে তাকে ছুরি দিয়ে কাটা যেত। বিজয় সিংহানিয়া ধীরে ধীরে ঘুরলেন। নমনের দিকে তার নজর এখন স্রেফ শুদ্ধ বিষের ছিল। এটি এখানে শেষ হয় না, তিনি নিচু স্বরে বললেন, কিন্তু প্রতিটি শব্দ থেকে হুমকি ঝরছিল, এবং তিনি চলে গেলেন। আধিকারিকরা টলতে টলতে তার পেছন পেছন চলে গেলেন। মার্বেলের ওপর তাদের হিলের শব্দ দ্রুত হৃৎস্পন্দনের মতো খটখট করছিল। যখন দরজা বন্ধ হল, নমন প্রতীক্ষার চেয়ারগুলোর একটিতে ধাপাস করে বসে পড়ল। তার পুরো শরীর কাঁপছিল। প্রিয়া এক গ্লাস জল নিয়ে কাছে এলেন। তুমি ঠিক আছো? আমি জানি না, সে স্বীকার করল। এটি সব বাস্তব মনে হচ্ছে না। এটি বাস্তব, অজয় বললেন, যিনি এতক্ষণ পাশেই দাঁড়িয়েছিলেন, এবং তুমি এই মাত্র একজন বিপজ্জনক শত্রু তৈরি করে নিলে। শত্রু? নমন ভীত চোখে তাকে দেখল। আমি তো শুধু নিজের ব্যালেন্স দেখতে এসেছিলাম। আমি জানি বাচ্চা, কিন্তু এখন বিজয় সিংহানিয়া জানে যে তার কারবার আংশিকভাবে তোমার উপর নির্ভর করে, এবং তার মতো মানুষেরা অপমান ভোলে না। অশোক মেহতা কাছে এলেন। তার ভাব গম্ভীর ছিল, কিন্তু নিষ্ঠুর নয়। অজয় ঠিক বলছে, বিজয় সিংহানিয়া শক্তিশালী, এবং তিনি নিয়ন্ত্রণ হারানো পছন্দ করেন না। কিন্তু তুমি একা নও, শ্রীমান রমেশ পথেই আছেন, এবং যতক্ষণ তুমি এই ছাদের নিচে আছো, তুমি সুরক্ষিত। আর যখন আমি বাইরে যাব? নমন ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল। কেউ জবাব দিল না, এবং সেই নিস্তব্ধতায় নমন এক ভয়ানক সত্য বুঝল। টাকা কেবল দরজা খোলে না, পিঠের ওপর লক্ষ্য বস্তুও এঁকে দেয়। ব্যাংকের দরজা আবার খুলে গেল। এক বয়স্ক ব্যক্তি দৃঢ় কদমে এবং দয়ালু চোখে দ্রুত ভেতরে এলেন। নমন, শ্রীমান রমেশ। বাচ্চাটি তার দিকে দৌড়ে গেল, এবং ওই বৃদ্ধ তাকে এমনভাবে জড়িয়ে ধরলেন যেমন কোনো দাদু নিজের নাতিকে জড়িয়ে ধরে।
তুমি করে দেখিয়েছ বাচ্চা, তুমি করে দেখিয়েছ। আমার ভয় লাগছে শ্রীমান রমেশ, আমি জানি, কিন্তু মনে রেখো আমি তোমাকে কি বলেছিলাম। বাহাদুরি মানে ভয় না পাওয়া নয়, এটি ভয়ের পরেও সঠিক কাজ করা। যখন তারা জড়িয়ে ধরেছিলেন তখন কেউই সেই অন্ধকার অবয়বের দিকে খেয়াল করেনি, যা রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকা এক গাড়ি থেকে দেখছিল। শ্রীমান বিজয় সিংঘানিয়া হার মানার মতো মানুষ ছিলেন না, এবং যখন তিনি সেই বাচ্চাটিকে দেখলেন যে এইমাত্র তার ব্যবসার নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে, তখন তার মুখে এক ঠান্ডা হাসি ফুটে উঠল। এটি তো কেবল শুরু হয়েছিল, এবং তিনি সব সময় যে তার জন্য খেলতেন, চাই তার দাম যাই হোক না কেন। বাড়ির দরজাটি ঠিক তেমনই আওয়াজ করে উঠল যেমনটি এটি সবসময় করত। সেই পরিচিত কণ্ঠস্বর যা নমন হাজারবার শুনেছিল, কিন্তু যা এখন আলাদা লাগছিল। সব কিছুই আলাদা লাগছিল। কয়েক ঘণ্টাতেই পুরো পৃথিবী বদলে গিয়েছিল, এবং তবুও সেই দরজাটা আগের মতোই ছিল। ঠাম্মা, আমি এসে গেছি। তার কণ্ঠস্বর তার ইচ্ছার চেয়েও বেশি কেঁপে গেল। মিস্টার রমেশ তার পেছনে ভেতরে এলেন। তার উপস্থিতি ছিল দৃঢ় কিন্তু সম্মানজনক। তিনি এই বাড়িটিকে চিনতেন, তিনি আগেও এখানে এসেছিলেন। কয়েক সপ্তাহ আগে যখন নমন রাস্তায় টফি বিক্রি করছিল, তখন তিনি ঠাম্মার সাথে কথা বলতেন, ক্ষেত্র প্রস্তুত করতেন, তাদের দুজনকে রক্ষা করতেন। বৃদ্ধা মহিলা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, একটি পুরনো কাপড় দিয়ে নিজের হাত মুছছিলেন। তার চোখ দুটি, যা ছানির কারণে ঝাপসা হয়ে গিয়েছিল এবং টাকার অভাবে অপারেশন হতে পারছিল না, আগন্তুকের অবয়ব দেখে কুঁচকে গেল। রমেশ, তার কণ্ঠস্বর ছিল অতি ক্ষীণ এক ফিসফিসানি। খারাপ কিছু হয়েছে কি? মিস্টার রমেশ মাথা নাড়লেন। একটি বিষণ্ণ হাসি তার ঠোঁটে ফুটে উঠল। না পার্বতী, কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। নমন নতুন চোখে তার ঠাম্মাকে দেখল। পার্বতী? সে কখনো তাকে তার নাম দিয়ে ভাবেনি। তিনি সবসময় শুধু ঠাম্মাই ছিলেন, সেই মহিলা যিনি তাকে বড় করে তুলেছিলেন যখন তার বাবা একটি কর্মস্থলের দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং তার মা কষ্টের কারণে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সেই মহিলা যিনি কারো কাছে সাহায্য চাওয়ার বদলে মর্যাদাপূর্ণ দারিদ্র্যকে বেছে নিয়েছিলেন। ঠাম্মা নমন কাছে এগিয়ে এলো, তার কোঁচকানো হাত দুটি ধরে নিল। আমাকে তোমাকে কিছু বলার আছে। পার্বতী নিজেকে রান্নাঘরের চেয়ার পর্যন্ত নিয়ে যেতে দিলেন। মিস্টার রমেশ চুপচাপ দাঁড়িয়ে রইলেন, যা হতে চলেছিল তার মৌন সাক্ষী হয়ে। তোমার কি বাবার কথা মনে আছে? নমন শুরু করল। তার কণ্ঠস্বর টালমাটাল ছিল। প্রতিদিন আমার বাচ্চা, প্রতিদিন। আর তোমার কি তার বাবার কথা মনে আছে, আমার দাদাজি গোপাল? পার্বতীর মুখ শক্ত হয়ে গেল। একটি প্রাচীন যন্ত্রণার ছায়া তার মুখে ফুটে উঠল। গোপাল বর্মা একজন ভালো মানুষ ছিলেন, পরিশ্রমী, সৎ, তোমার বাবার মতো। খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। তিনি একটু থামলেন। তুমি কেন জিজ্ঞাসা করছো? নমন তার ব্যাগ থেকে ব্যাংকের নথিপত্র বের করল। তার হাত এত কাঁপছিল যে কাগজগুলো এক ধরনের খাবড়ানো ফিসফিসানি শব্দ করছিল। মিস্টার রমেশ আমাকে কয়েক সপ্তাহ আগে কিছু দিয়েছিলেন, একটি ঠিকানা, একটি অ্যাকাউন্ট নম্বর। তিনি বলেছিলেন যে এটি দাদাজি গোপালের ছিল। পার্বতী রমেশের দিকে বিভ্রান্ত অভিব্যক্তিতে তাকালেন। রমেশ, এটাও কি বলছে? গোপাল মারা যাওয়ার আগে আমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। রমেশ বৃদ্ধার সামনে বসলেন। তিনি আমার কাছ থেকে কথা নিয়েছিলেন যে যখন নমন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে, যখন সে নিজের চরিত্র প্রমাণ করে দেবে, তখন আমি তাকে তার উত্তরাধিকারের অধিকার দেব। উত্তরাধিকার? পার্বতী হাসলেন, একটি তিতকুটে হাসি। গোপাল আমাদের মতোই ছিলেন, গরিব। তিনি বেঁচে থাকার জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটতেন। তুমি এটাই বিশ্বাস করতে, সবাই এটাই বিশ্বাস করত। রমেশ একটি হলুদ খাম বের করলেন। কিন্তু গোপালের একটি রহস্য ছিল। অনেক আগে, যখন তুমি তার ছেলের কথাও জানতে না, গোপাল কনস্ট্রাকশনে কাজ করতেন। রমেশ শুরু করলেন। তিনি যুবক, শক্তিশালী এবং বুদ্ধিমান ছিলেন, কিন্তু সবার ওপরে তিনি ছিলেন পর্যবেক্ষণকারী। পার্বতী স্থির হয়ে শুনছিলেন, তার ঝাপসা চোখগুলো অতীতের কোনো বিন্দুতে আটকে ছিল। একদিন যখন তিনি একটি ইমারত বানাচ্ছিলেন, তখন তিনি বিনিয়োগকারীদের কথা বলতে শুনলেন। তারা বলছিলেন যে তারা প্রকল্পটি ছেড়ে দেবেন, কারণ তাদের কাছে যথেষ্ট মূলধন নেই। গোপাল বছরের পর বছর ধরে প্রতিটি পয়সা জমিয়েছিলেন, বেশি নয় কিন্তু কিছুটা। তিনি তাদের কাছে গিয়ে নিজের জমানো টাকা অফার করলেন। তারা তাকে দেখে হাসলেন। তিনি চালিয়ে গেলেন, একজন শ্রমিক বিনিয়োগের প্রস্তাব দিচ্ছেন। কিন্তু গোপাল হাল ছাড়েননি। তিনি তাদের সংখ্যা দেখালেন, সেই হিসাবগুলো যা তিনি না ঘুমিয়ে রাতে করেছিলেন। তিনি তাদের প্রমাণ করে দিলেন যে প্রকল্পটি লাভজনক ছিল, এবং তার দৃঢ় সংকল্প তাদের রাজি করিয়ে ফেলল।
নমন দ্রুত হৃৎস্পন্দনের সাথে শুনছিল। এটি তার দাদাজি ছিলেন, একজন মানুষ যাকে সে কখনো দেখেনি, কিন্তু যার রক্ত তার ধমনীতে বইছিল। বিল্ডিংটি সফল হল। গোপাল নিজের অংশ পেলেন এবং সেটি খরচ করার বদলে তিনি আবার বিনিয়োগ করলেন এবং বারবার করলেন। রমেশ হাসলেন, কিন্তু তিনি কখনো নিজের জীবনযাত্রার ধরন পাল্টাননি। তিনি নিজের হাতে কাজ করা জারি রাখলেন। তিনি একই পোশাক পরতেন। তিনি বলতেন যে টাকা একটি দায়িত্ব, গর্বের কারণ নয়। তিনি আমাদের কখনো কেন বলেননি? পার্বতীর কণ্ঠস্বর কেঁপে উঠল। যখন আমার ছেলে মারা গেল, যখন আমরা একা হয়ে গেলাম, কেন বলেননি? কারণ ততক্ষণে গোপালও মারা গিয়েছিলেন। রমেশ ধীরে ধীরে হস্তক্ষেপ করলেন। তিনি তোমার ছেলের দুর্ঘটনার 6 মাস আগে মারা গিয়েছিলেন। তিনি সবকিছু নমনের জন্য একটি ট্রাস্ট ফান্ডে রেখে গিয়েছিলেন, খুব নির্দিষ্ট কিছু নির্দেশের সাথে। আমি উইলের এক্সিকিউটর ছিলাম এবং আমাকে অপেক্ষা করতে হতো। কিসের অপেক্ষা? পার্বতী গড়িয়ে পড়া চোখের জল মুছলেন। যাতে নমন নিজের দাদাজির মতো প্রমাণ হতে পারে, পরিশ্রমী, নম্র এবং যা সহজে ভ্রষ্ট না হয়। রমেশ গর্বের সাথে নমনের দিকে তাকালেন। গোপাল একজন বড়লোক বাচ্চাকে মানুষ করতে চাননি। তিনি চেয়েছিলেন তার নাতি যেন প্রচেষ্টার মূল্য বোঝে। সে যেন বোঝে যে টাকা একটি হাতিয়ার মাত্র, উদ্দেশ্য নয়। নমনের মনে হল তার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। এটি যন্ত্রণা ছিল না, এটি ছিল উপলব্ধি। তার দাদাজি তাকে সবথেকে কঠিন উপায়ে ভালোবেসেছিলেন, তাকে লড়াই করতে দিয়েছিলেন। আমি আজ ব্যাংকে গিয়েছিলাম, সে অবশেষে বলল, এবং আমি জানতে পারলাম যে দাদাজি আমাদের জন্য কি রেখে গেছেন। সে কথা শেষ করতে পারল না, শব্দগুলো তার গলায় আটকে গেল। রমেশ ব্যাংকের নথিপত্রগুলো টেবিলের উপর রাখলেন। 40 লাখ নগদ, 3টি প্রপার্টি, 5টি কোম্পানির শেয়ার এবং আরও কিছু, যা নমন এখনও জানে না। যে নীরবতা ছেয়ে গেল সেটি এত গভীর ছিল যে দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ হৃৎস্পন্দনের মতো শোনা যাচ্ছিল। এটা অসম্ভব। পার্বতী কাঁপতে থাকা আঙুল দিয়ে কাগজগুলো ছুলেন, যেন সেগুলি ভেঙে যাবে। এটা বাস্তব ঠাম্মা। নমন তার হাত ধরল। আরও অনেক কিছু আছে। দাদাজি ওই কোম্পানিগুলোতে সংখ্যাগরিষ্ঠ অংশীদার ছিলেন, যেখানে গুরুত্বপূর্ণ শক্তিশালী মানুষজন কাজ করেন। শক্তিশালী মানুষ? পার্বতী হঠাৎ ভয়ের সাথে তাকে দেখলেন। কি ধরনের মানুষ? মিস্টার রমেশই জবাব দিলেন, তার কণ্ঠস্বর গম্ভীর ছিল। সেই ধরনের মানুষ যারা এটা পছন্দ করবে না যে একটি সাধারণ বাচ্চার কাছে হঠাৎ তাদের চেয়েও বেশি ক্ষমতা চলে এসেছে। বিপদের ছায়া। ব্যাংকে আমার সাথে একজন লোকের দেখা হয়েছিল, নমন বলতে থাকল, মিস্টার বিজয় সিংহানিয়া। নামটা শান্ত জলে পাথরের মতো পড়ল। পার্বতী দ্রুত শ্বাস নিলেন। বিজয় সিংহানিয়া, ওই ব্যবসায়ী, তুমি কি তাকে চেনো? এটা কোনো প্রশ্ন ছিল না। তাকে সবাই চেনে বাবা। সে খবরে আসে, দান ধ্যান করে, ক্যামেরার সামনে হাসে। তিনি একটু থামলেন। কিন্তু আমাদের মতো মানুষ অন্য একটা গল্প জানে। এমন অনেক পরিবার আছে যারা তাদের ব্যবসা হারিয়েছে যখন তারা তা বিক্রি করতে অস্বীকার করেছিল। এমন শ্রমিক আছে যাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে যখন তারা অনিয়মের অভিযোগ তুলেছিল। তিনি আমাকে দেখে হাসলেন ঠাম্মা। তিনি সবার সামনে আমাকে অপমান করলেন। তিনি বললেন যে আমি ওই জায়গার যোগ্য নই। পার্বতীর হাত দুটি নিজের নাতির হাতকে এমন এক শক্তিতে চেপে ধরল যা তিনি জানতেন না যে তার মধ্যে এখনও আছে। এবং তারপর তারা জানতে পারল যে তুমি তাদের কোম্পানির শেয়ারের মালিক। রমেশ কথাটি শেষ করলেন। পার্বতীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। হে ভগবান নমন, এটা বিপজ্জনক। আমি জানি। ব্যাংকের গার্ড আমাকে সতর্ক করেছিলেন। বিজয় সিংহানিয়া ভুলে যাওয়ার মতো মানুষ নন। বৃদ্ধা মহিলা দুর্বলভাবে উঠে দাঁড়ালেন। তিনি রান্নাঘরের জানালার কাছে গিয়ে রাস্তার দিকে তাকালেন। সেই চোখে যা পরিষ্কার দেখতে পাচ্ছিল না, কিন্তু যা বিপদ চিনতে শিখে গিয়েছিল। আমাদের যেতে হবে, তিনি অবশেষে বললেন। ওই টাকা নাও এবং গায়েব হয়ে যাও। না, নমনের কণ্ঠস্বর দৃঢ় ছিল। দুজনেই তাকে বিস্ময় নিয়ে দেখলেন। না, পার্বতী আবার বললেন, বাবা, এই মানুষগুলো, এরা এই সুযোগটা নেয় যে অন্যেরা ভয় পাচ্ছে। নমন দাঁড়িয়ে পড়ল। দাদাজি গোপাল পালিয়ে যাননি যখন তাকে দেখে হাসা হয়েছিল। তিনি লুকিয়ে পড়েননি যখন তিনি সফলতা পেয়েছিলেন। তিনি নম্রভাবে জীবনযাপন করেছিলেন, কিন্তু মর্যাদার সাথে। রমেশ হাসলেন। এটি সেই ব্যক্তির হাসি ছিল যে মিনিটের মধ্যে একটি বাচ্চাকে মানুষে পরিণত হতে দেখছে। তুমি ঠিক তার মতোই দেখাচ্ছ। আমার ভয় লাগছে, নমন স্বীকার করল। তার কণ্ঠস্বর কাঁপছিল। কিন্তু দাদাজি এটা আমার জন্য রেখে গিয়েছেন, যাতে আমি একটা ভালো জীবন কাটাতে পারি, যাতে ঠাম্মার চোখের অপারেশন হতে পারে, যাতে আমরা আমাদের মতো অন্যদের সাহায্য করতে পারি। আরও কিছু আছে যা তোমার জানা দরকার। রমেশ আরেকটি খাম খুললেন।
এটি পুরনো ছিল, মোম দিয়ে সিল করা ছিল। গোপাল আমাকে এটি তখন দেওয়ার জন্য দিয়েছিলেন যখন নমন এটা ঠিক করবে যে উত্তরাধিকারের সাথে কি করতে হবে, পালিয়ে যাওয়া নাকি জাড়াই করা। তারা খামটি খুললেন। ভেতরে কাঁপা কাঁপা কিন্তু স্পষ্ট অক্ষরে লেখা একটি হাতে লেখা চিঠি ছিল। এটি দাদাজির। নমন ফিসফিস করে বলল। রমেশ পড়তে শুরু করলেন। আমার প্রিয় নমন, যদি তুমি এটি পড়ে থাকো তবে এর মানে হলো তুমি আমার রহস্য খুঁজে পেয়েছ এবং তুমি পালিয়ে যাওয়ার বদলে এর মুখোমুখি হওয়া বেছে নিয়েছ। এটি আমাকে বলছে যে তুমি সেই মানুষ যেটির আমি আশা করেছিলাম। যে টাকা আমি তোমার জন্য রেখে যাচ্ছি সেটি এই জন্য নয় যে তুমি কাজ না করে বেঁচে থাকো। এটি তোমাকে এই স্বাধীনতা দেওয়ার জন্য যে কিভাবে কাজ করতে হবে। এটি এই জন্য যাতে কেউ তোমাকে গরিব হওয়ার জন্য অপমান না করতে পারে। এটি এই জন্য যাতে তুমি অন্যদের সাহায্য করতে পারো, যেমনটা আমি চাইছিলাম কিন্তু সব সময় করতে পারিনি। কিন্তু টাকার চেয়েও বেশি আমি তোমার জন্য আরও দামি কিছু রেখে যাচ্ছি। আমি তোমার জন্য সত্য রেখে যাচ্ছি। এই কোম্পানিগুলো যেইগুলিতে তুমি অংশীদার, আমি সত্যিই নিজের হাতে তৈরি করেছিলাম। আমি ইট রেখেছিলাম, আমি সিমেন্ট মিশিয়েছিলাম, এবং যখন আমি অংশীদার হলাম তখন আমি কখনো ভুলিনি আমি কোথা থেকে এসেছি। তাই আমি সব চুক্তিতে একটি ক্লজ অন্তর্ভুক্ত করেছিলাম যে মুনাফার 30% শ্রমিকদের জন্য একটি ফান্ডে যেতে হবে, পেনশন, স্বাস্থ্য, তাদের বাচ্চাদের শিক্ষার জন্য। অনেক অংশীদার এই ক্লজটিকে ঘৃণা করত, কিন্তু এটি অপরিবর্তনীয় ছিল। এটি না থাকলে আমি আমার শেয়ার বিক্রি করে দিতাম। আমি তোমাকে সতর্ক করছি নমন, এমন মানুষ থাকবে যারা চাইবে তুমি এই শেয়ার বিক্রি করে দাও। তারা তোমাকে দৌলতের প্রস্তাব দেবে, তারা তোমাকে ভয় দেখাবে, তারা তোমাকে তুচ্ছ অনুভব করাবে। হার মানবে না, কারণ যদি তুমি বিক্রি করো তবে ওই শ্রমিকরা তাদের সুরক্ষা হারাবে, এবং শক্তিশালী পুরুষরা সেটাই করবে যা তারা সবসময় করে এসেছে, দুর্বলদের মূল্যে নিজেদের সমৃদ্ধ করা। শক্তিশালী হও, বুদ্ধিমান হও, এবং সবসময় মনে রেখো একজন মানুষের আসল মূল্য তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে না, বরং সে নিজের অস্তিত্ব দিয়ে কতগুলি জীবন উন্নত করে তাতে থাকে। তোমার দাদাজি, যে তোমাকে যেখানেই থাকুক সেখান থেকে ভালোবাসে। গোপাল বর্মা। যে নীরবতা ছেয়েছিল তা কেবল পার্বতীর কান্নার শব্দে ভেঙে গেল। নমনের গাল বেয়ে জল পড়ছিল, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্পের আগুন জ্বলছিল। আমি এখন বুঝতে পারছি বিজয় সিংহানিয়া আমাকে কেন ঘৃণা করেন, সে বলল। এটি শুধু এই জন্য নয় যে আমি তাকে অপমান করেছি, এটি এই জন্য কারণ আমি তার পরিকল্পনার পথে এক বাধা। ঠিক, রমেশ নিশ্চিত করলেন। যদি তিনি তোমাকে শেয়ার বিক্রির জন্য রাজি করাতে পারেন তবে তিনি শ্রম সুরক্ষা ক্লজটি সরিয়ে দিতে পারবেন। তিনি শ্রমিকদের বরখাস্ত করতে পারবেন, বেতন কমিয়ে দিতে পারবেন, মুনাফা সর্বোচ্চ করতে পারবেন। কতজন শ্রমিক ওই ক্লজের উপর নির্ভর করে? রমেশ অন্য নথিপত্রগুলি পরীক্ষা করলেন। সব কোম্পানি মিলিয়ে প্রায় 2000 পরিবার। 2000 সংখ্যাটি নমনের ওপর একটি শারীরিক বোঝার মতো চাপ সৃষ্টি করল। বাজিতে শুধু তার জীবন ছিল না, 2000 পরিবার ছিল, বাবা, মায়েরা, তার মতো বাচ্চারা। আমি বিক্রি করব না, নমন ঘোষণা করল। পার্বতী কাছে এলেন। এর মানে যুদ্ধ, খুব শক্তিশালী মানুষের বিরুদ্ধে যুদ্ধ। আমি জানি ঠাম্মা, সে তাদের জড়িয়ে ধরল, কিন্তু দাদাজি আমাকে এর জন্য বেঁচেছেন এবং আমি তাকে হতাশ করব না। যেন বিশ্ব ব্রহ্মাণ্ড শুনছিল, রমেশের ফোন বেজে উঠল। এটি ব্যাংক থেকে অশোক মেহতা ছিলেন। রমেশ, আমাকে নমনের সাথে এখনই কথা বলতে হবে। স্পিকার ফোন সবাইকে শোনার সুযোগ দিল। আমি এখানে আছি মিস্টার অশোক। নমন, আমার কাছে বিজয় সিংহানিয়ার উকিলদের ফোন এসেছিল। তারা তোমার সব শেয়ার কেনার প্রস্তাব দিচ্ছে। অপেক্ষা করো, যখন তুমি এর পরিমাণটা দেখবে, 15 কোটি। পার্বতী হাঁপিয়ে উঠলেন। এটি তাদের কাছে আগে থেকে থাকা ধনের প্রায় দ্বিগুণ ছিল। এটি অনেক টাকা, তিনি বিড়বিড় করলেন। এটি একটি ফাঁদ। নমন সাথে সাথে বলল, তুমি কিভাবে জানলে? অশোক মেহতা প্রভাবিত হলেন। কারণ যদি শেয়ারের দাম মাত্র 15 কোটি হতো তবে তিনি সেগুলি কেনার জন্য এতটা মরিয়া হতেন না। সেগুলির দাম অনেক বেশি, অনেক বেশি, টাকার জন্য নয়, বরং ক্ষমতার জন্য। অন্য পাশ থেকে এক প্রশংসনীয় নীরবতা ছিল। তুমি আমার চেনা অনেক শিল্পপতির চেয়েও বেশি চতুর। বাচ্চা, আমি তাদের কি বলবো? নমন তার ঠাম্মার দিকে তাকালো, তারপর রমেশের দিকে, তারপর তার দাদাজির চিঠির দিকে। তাদের বলে দিন যে শেয়ার বিক্রির জন্য নয়, আজ নয়, কাল নয়, কখনো নয়। অশোক মেহতার হাসি শোনা যাচ্ছিল। আমি তাদের এই বার্তা খুশি মনে দিয়ে দেব। যখন তিনি ফোন কেটে দিলেন, রমেশের কাঁধে হাত রাখলেন। তুমি এইমাত্র একটি যুদ্ধ ঘোষণা করে দিলে বাচ্চা। আমি জানি বিজয় সিংহানিয়া থামবেন না, তিনি সবকিছু চেষ্টা করবেন, হুমকি, ঘুষ, হয়তো এর চেয়েও খারাপ কিছু। আমি জানি, নমন আবার বলল, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপল না। পার্বতী তার নাতিকে জড়িয়ে ধরলেন, তার চোখের জল তার চুলে ভিজিয়ে দিচ্ছিল।
তোমার দাদাজি গর্বিত হতেন, খুব গর্বিত। আমি আশা করি আমি তার যোগ্য হতে পারব ঠাম্মা। সেই রাতে যখন নমন তার ছোট বিছানায় শোয়ার চেষ্টা করছিল, তখন সে রান্নাঘরের শব্দ শুনতে পেল। তার ঠাম্মা এবং মিস্টার রমেশ ফিসফিস করে কথা বলছিলেন। আমি সবকিছু থেকে তাকে রক্ষা করতে পারবো না, পার্বতী। আমি জানি, কিন্তু তুমিই আমাদের কাছে সবকিছু। আমি কিছু মানুষের সাথে যোগাযোগ করেছি, গোপালের বন্ধুদের সাথে, যাদের ওপর তার উপকার ছিল। কিন্তু বিজয় সিংহানিয়ার কাছে এমন সম্পদ আছে যা আমাদের কাছে নেই। আমি জানি। এক নীরবতা। আমরা কি তাকে সবকিছু বলে ঠিক করলাম? পার্বতী জিজ্ঞাসা করলেন। সে তো শুধু একটা বাচ্চা। সে গোপাল বর্মার নাতি, এবং আজ সে প্রমাণ করে দিয়েছে যে তার কাছে তারই হৃদয় রয়েছে। নমন চোখ বন্ধ করে নিল, কিন্তু ঘুম এলো না। তার মাথায় বিজয় সিংহানিয়ার মুখ, নিষ্ঠুর হাসি, হিসাব করা চোখগুলি ভেসে উঠছিল। ২০০০ পরিবার, এই শব্দগুলো তার মাথায় ঢোলের মতো বাজছিল। এবং যেমনই চাঁদ তার ছোট ঘরটিকে আলোকিত করল, নমন এক মৌন প্রতিশ্রুতি নিল। যাই আসুক না কেন, তার যতই ভয় লাগুক না কেন, সেই ওই পরিবারগুলোকে অসুরক্ষিত অবস্থায় ছেড়ে দেবে না। তার দাদাজি তার ওপর ভরসা করেছিলেন, এবং সে ব্যর্থ হবে না। কিন্তু শহরে কোথাও একটি সুন্দর ভিউওয়ালা অফিসে বিজয় সিংহানিয়া একটি ক্রিস্টাল অ্যাস্ট্রেতে চুরুট নেভালেন। তারা অফার প্রত্যাখ্যান করেছে? তিনি তার সহকারীকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ স্যার। একটি ঠান্ডা হাসি। চমৎকার, এখন আমি দস্তানা ছাড়াই খেলতে পারি। তিনি একটি কল করলেন। যখন উত্তর দেওয়া হলো, তখন তিনি শুধু বললেন, প্ল্যান বি সক্রিয় করুন। আমাকে ওই বাচ্চাটির ব্যাপারে সবকিছু জানতে হবে, সবকিছু, এবং তার উপর চাপ দেওয়ার কোনো উপায় খুঁজে বের করো। তিনি ফোন কেটে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, এবং নমন জানত না এটি কতটা নিষ্ঠুর হতে পারে। সকাল হলো দরজায় এক ধাক্কার সাথে, যা নমনকে বিছানা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করল। এটি কোনো বন্ধুসুলভ ধাক্কা ছিল না, এটি ছিল অফিসিয়াল, জোরালো, সেই ধরনের ধাক্কা যা বিপদের ঘোষণা দেয়। পার্বতী আগেই জেগে গিয়েছিলেন। জানালা দিয়ে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তিনি ফিসফিস করলেন, বড় দামি গাড়ি। নমনের মনে হলো তার পেট গুলিয়ে উঠছে। সে প্রায় না ঘুমিয়ে নাত কাটিয়েছে। রাস্তায় প্রতিটি শব্দ তাকে চমকে দিচ্ছিল, এবং এখন সকাল হতেই তারা এখানে, যেই হোক তারা। ধাক্কা আবার হলো, এবং আরও জোরে। আমি কি খুলব? নমন জিজ্ঞাসা করল। তার কণ্ঠস্বর সে যতটা অনুভব করছিল তার চেয়ে বেশি দৃঢ় ছিল। থামো। পার্বতী নিজের পুরনো ফোন বের করলেন এবং রমেশকে ডায়াল করলেন, যাতে তিনি আগে আসেন। কিন্তু এর আগে যে তিনি কলটি সম্পন্ন করতে পারতেন, দরজার ওপাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। শ্রীমতী পার্বতী বর্মা, আমরা ক্ষতি করতে আসিনি, আমরা সাহায্যের প্রস্তাব দিতে এসেছি। সাহায্য শব্দটি বন্ধ দরজার ওপাশ থেকে এক অপরিচিতের মুখ থেকে আসায় অদ্ভুতভাবে হুমকি স্বরূপ শোনাচ্ছিল। নমন সাবধানে কাছে এগিয়ে এলো। আপনি কে? আমার নাম ডক্টর বিশাল আস্থানা। আমি সাকেত হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ। আমাকে আপনার ঠাম্মার সাথে তার চোখের চিকিৎসার ব্যাপারে কথা বলার জন্য পাঠানো হয়েছে। পার্বতী এবং নমন একে অপরের দিকে তাকালেন। কেউ না, একদম কেউ না ঠাম্মার চোখের সমস্যার কথা জানত না তাদের, এবং মিস্টার রমেশ ছাড়া। আপনাকে কে পাঠিয়েছে? নমন না খুলেই জিজ্ঞাসা করল। একটি দীর্ঘ বিরতি। এক পরোপকারী ব্যক্তি যিনি বেনামি থাকতে পছন্দ করেন, কিন্তু আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আমার উদ্দেশ্য চিকিৎসাগত এবং পেশাদার। সেরা প্রাইভেট হাসপাতালে ছানির পুরো সার্জারি, কোনো খরচ ছাড়াই। আমরা অপরিচিতদের জন্য দরজা খুলি না, পার্বতী কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় স্বরে বললেন। আমি পুরোপুরি বুঝতে পারছি। ডাক্তারের কণ্ঠস্বর সত্যিই দয়ালু শোনাচ্ছিল। তাই আমি আমার কার্ড দরজার নিচে রেখে দিচ্ছি। আপনি আমার পরিচয় যাচাই করতে পারেন, হাসপাতালে কল করতে পারেন, কিন্তু আমি আপনাকে অন্তত প্রস্তাবটি বিবেচনা করতে বলছি। সেরা প্রাইভেট হাসপাতালে মতিয়াবিন্দ অপারেশন। একটি কার্ড দরজার নিচ দিয়ে গলে ভেতরে এলো। নমন সেটি তুলল। এটি আসল ছিল, মোটা কাগজ, খোদাই করা অক্ষর, ডক্টর বিশাল আস্থানা, প্রধান চক্ষু বিভাগ, সাকেত হাসপাতাল। আমি কাল এই সময়েই আবার আসব। কণ্ঠস্বর চালিয়ে গেল। যদি আপনারা গ্রহণ করার সিদ্ধান্ত নেন, তবে আমি আমার গাড়িতে অপেক্ষা করব। যদি না হয়, তবে আমি আপনাদের সিদ্ধান্তের সম্মান করব এবং আপনাদের আর কখনো বিরক্ত করব। দূরে জুড়ে জ্বালা পায়ের শব্দ, একটি ইঞ্জিন চালু হওয়ার আওয়াজ, তারপর সব চুপ। পার্বতী একটি চেয়ারে বসে পড়লেন। এটাই সেই, এটাই বিজয় সিংহানিয়া। আপনাকে কে বলল? কারণ ওর মতো মানুষ সরাসরি আক্রমণ করে না বাবা, তারা তোমাকে উপহার পাঠায়,
তারা তোমাকে কৃতজ্ঞ অনুভব করায় এবং তারপর যখন তুমি ঋণী হয়ে পড়ো তখন তারা তোমার কাছ থেকে সেটা উসুল করে যা তারা আসলে চায়। মিনিট কয়েক পরে রমেশ প্রায় দৌড়াতে দৌড়াতে এলেন। তিনি সব কিছু শুনলেন এবং কার্ডটি পরীক্ষা করলেন। এটি আসল, তিনি নিশ্চিত করলেন। এই ডাক্তার অন্যতম সেরা এবং সাকেত হাসপাতাল, পার্বতী, ওখানে একটি সার্জারির খরচ 5 লাখ টাকারও বেশি হবে। আমার কিছু যায় আসে না এর দাম 1 কোটি হলেও, তিনি বললেন। আমি ওই লোকটির কাছে ঋণী থাকব না। ঠাম্মা, কিন্তু আপনার চোখ? আমার চোখ অনেক বছর ধরে এমনই আছে, ওগুলো আরও একটু অপেক্ষা করতে পারবে। তিনি নমনের হাত ধরলেন। যা অপেক্ষা করতে পারবে না তা হলো তোমার নিরাপত্তা, আর এটি গ্রহণ করা মানে আমার স্বাস্থ্যের উপর একটা দাম লাগানো হবে, এমন এক দাম যা ও তোমার কাছ থেকেই উসই করবে। রমেশ সম্মতিতে মাথা নাড়লেন। উনি যতটা বিজয় সিংঘানিয়া ভেবেছিলেন তার চেয়ে বেশি চালাক। তাহলে আমরা কি করব? নমন জিজ্ঞাসা করল। কিছুই না, আমরা জবাব দেব না, নীরবতাই আমাদের জবাব। রমেশ নিজের ফোন বের করলেন। কিন্তু আমি কিছু কল করব, এখন তাদের জানানোর সময় হয়েছে যে তুমি একা নও। অপ্রত্যাশিত সহযোগী। সেই বিকেলে যখন নমন নিজের স্কুলের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল, রমেশের ফোন বেজে উঠল। কথাবার্তা সংক্ষিপ্ত কিন্তু তীব্র ছিল। যখন তিনি ফোন কাটলেন তার চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল। আমাদের এখনই মোড়ের ক্যাফেতে যেতে হবে। কেন, কি হয়েছে? কেউ তোমার সাথে দেখা করতে চান, কেউ খুব গুরুত্বপূর্ণ। 20 মিনিট পরে তারা ছোট ক্যাফেটির পেছনের একটি টেবিলে বসেছিল। নমন নিজের কাঁপতে থাকা হাতের মাঝে হট চকোলেটের কাপটি শক্ত করে ধরেছিল। পার্বতী তাদের সাথে আসার জেদ করেছিলেন। দরজা খুলল এবং প্রায় 50 বছর বয়সী একজন মানুষ ভেতরে এলেন। তিনি খুব সাদামাটা পোশাক পরেছিলেন, কিন্তু তার মধ্যে আভিজাত্য ছিল। তার মুখ গম্ভীর ছিল, কিন্তু চোখে দয়া ছিল। রমেশ, তিনি কাছে এসে জিজ্ঞাসা করলেন। রাকেশ। রামেশ দাঁড়ালেন এবং পুরনো বন্ধুদের মতো কোলাকুলি করলেন। আসার জন্য ধন্যবাদ। রাকেশ টন্ডন নামের মানুষটি বসলেন এবং নমনের দিকে এতটা তীক্ষ্ণভাবে তাকালেন যে সে অস্বস্তি বোধ করল। তাহলে তুমিই গোপালের নাতি? হ্যাঁ স্যার, তুমি ঠিক তার মতোই দেখতে হয়েছ। শারীরিক গঠন নয়, কিন্তু তোমার চোখে কিছু একটা আছে, সেই জেদি দৃঢ় সংকল্প। তিনি হাসলেন। আমার নাম রাকেশ টন্ডন। আমি প্রগতি ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর, সেই কোম্পানিগুলোর মধ্যে একটি যেখানে তোমার দাদাজি অংশীদার ছিলেন। নমনের মনে হলো তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। আপনি কি বিজয় সিংঘানিয়ার জন্য কাজ করেন? আমি এমন একটি কোম্পানিতে কাজ করি যেখানে বিজয় সিংঘানিয়ার সংখ্যালঘু শেয়ার আছে। হ্যাঁ, কিন্তু আমি তার জন্য কাজ করি না, এর মধ্যে পার্থক্য আছে। তিনি সামনের দিকে ঝুঁকলেন। এবং আমি তোমাকে কিছু বলতে এসেছি যা তোমার জানা দরকার। 25 বছর আগে আমি একজন প্রোডাকশন লাইনের কর্মী ছিলাম। আমি খুব সামান্য আয় করতাম। আমার একটি অসুস্থ ছেলে ছিল এবং কোনো মেডিকেল বীমা ছিল না যা তার চিকিৎসা কভার করতে পারে। রাকেশ একটু থামলেন। তার চোখ সজল ছিল। তোমার দাদাজি ফ্যাক্টরির নতুন গুদাম নির্মাণ করছিলেন। একদিন তিনি আমাকে লাঞ্চের সময় কাঁদতে দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি তাকে আমার ছেলের কথা বললাম, যে কিভাবে সে মারা যাচ্ছিল, কারণ তাকে বাঁচানোর মতো টাকা আমার কাছে ছিল না। নমন নিজের গলায় এক দলা অনুভব করল। তিনি কি করেছিলেন? এমন কিছু যা আমি কখনো ভুলব না। তিনি নিজের পকেট থেকে একটি খাম বের করলেন। তাতে নগদ টাকা ছিল, অনেক নগদ। তিনি আমাকে বলেছিলেন, এটি সুদমুক্ত ঋণ। তুমি আমাকে তখন সুদ দিও যখন তুমি পারবে, আর যদি না পারো তবে কোনো ব্যাপার না। শুধু এটাই গুরুত্বপূর্ণ যে তোমার ছেলে বেঁচে থাকুক। পার্বতী একটি ভোপানি চাপলেন। এটি ঠিক তেমনই যা গোপাল করতেন। আমার ছেলে বেঁচে গেল এবং যখন আমি তাকে টাকা ফেরত দিতে চাইলাম তখন গোপাল মানা করে দিলেন। তিনি বললেন, এটি নিজের শিক্ষায় বিনিয়োগ করো। এমন একজন মানুষ হও যে অন্যদের সাহায্য করতে পারে, যেমন আমি তোমার সাহায্য করেছি। তাই আমি রাতে পড়াশোনা করলাম যখন দিনে কাজ করতাম, এবং আমি ডিরেক্টর হওয়া পর্যন্ত পদোন্নতি পেলাম। তাই আপনি এখানে এসেছেন, নমন বুঝতে পারল। আমি এখানে এসেছি কারণ আমি তোমার দাদাজির কাছে নিজের জীবনের জন্য ঋণী, এবং কারণ আমি জানি বিজয় সিংঘানিয়া কি পরিকল্পনা করছেন। নীরবতা চাপা হয়ে গেল। তিনি কি পরিকল্পনা করছেন? রমেশ জিজ্ঞাসা করলেন। রাকেশ চারপাশ দেখে নিশ্চিত হয়ে নিলেন যে কেউ তাদের কথা শুনছে না। বিজয় সিংঘানিয়া আগামী সপ্তাহের জন্য অংশীদারদের একটি জরুরি মিটিং ডেকেছেন। তিনি ঘোষণা করলেন, তিনি গোপাল দ্বারা চালু করা শ্রম সুরক্ষা ক্লজটি সরিয়ে দেওয়ার প্রস্তাব দিতে চলেছেন। তিনি কি এমনটা করতে পারেন? নমন ঘাবড়ে গেল। তিনি যা খুশি প্রস্তাব করতে পারেন, কিন্তু তার অধিকাংশ অংশীদারের ভোটের প্রয়োজন। তার কাছে 40% আছে, তার কাছে 35% আছে। বাকিগুলো সংখ্যালঘু অংশীদারদের মধ্যে বিভক্ত। সুতরাং যদি সংখ্যালঘু অংশীদাররা তার সাথে ভোট দেন, ঠিক, ক্লজটি গায়েব হয়ে যাবে
এবং তার সাথে ২,০০০ শ্রমিকের সুরক্ষাও। পার্বতী নমনের হাত ধরলেন। আমরা কি করতে পারি? রাকেশ নিজের ব্রিফকেস থেকে একটি ফোল্ডার বের করলেন। লড়াই করতে পারি, কিন্তু টাকা দিয়ে নয়, আরও অন্য শক্তিশালী জিনিস দিয়ে। সত্য। তিনি ফোল্ডারটি খুললেন। ভেতরে নথিপত্র, ছবি, সংবাদপত্র ছিল। বছরের পর বছর ধরে আমি ওই সব কিছু নথিভুক্ত করেছি যা বিজয় সিংঘানিয়া করেছেন। কোম্পানিগুলো যেগুলি তিনি ধ্বংস করেছেন, শ্রমিকরা যাদের তিনি অন্যায়ভাবে বরখাস্ত করেছেন, নোংরা চুক্তি, কিছুই অবৈধ নয়। তিনি এর জন্য খুব চতুর, কিন্তু সবকিছুই নৈতিকভাবে সন্দেহজনক। আপনি কেন এসব রেখেছেন? রমেশ জিজ্ঞাসা করলেন। কারণ আমি জানতাম যে কোনো দিন কারো মোকাবিলা করার সাহস হবে, এবং যখন গোপালের মৃত্যু হল এবং আমি জানতে পারলাম যে তিনি সবকিছু নিজের নাতির জন্য রেখে গেছেন, তখন আমি অপেক্ষা করলাম যে তুমি কেমন ধরনের মানুষ নমন তা দেখার জন্য, এবং এখন আমি জানি যে তুমি তোমার দাদাজির উত্তরাধিকারের যোগ্য, এবং আমি তোমাকে সাহায্য করার জন্য তৈরি। মিটিংয়ে অংশীদাররা ভোট দেবেন, রাকেশ বোঝালেন। যদি আমরা প্রমাণ পেশ করি যে বিজয় সিংঘানিয়া কেবল শ্রমিকদের মূল্যে ব্যক্তিগত লাভ চান, তবে কিছু সংখ্যালঘু অংশীদার তাদের ভোট পাল্টাতে পারেন। কিছু? নমন জিজ্ঞাসা করল। সবাই নয়, কিছু অংশীদার কেবল সংখ্যা দেখেন, তাদের অন্য কোনো কিছুর পরোয়া নেই। কিন্তু অন্যদের মধ্যে বিবেক থাকে, বিশেষ করে যদি তারা বোঝেন যে গোপাল ওই ক্লসটি একটি বিশেষ কারণে তৈরি করেছিলেন। আমাদের শ্রমিকদের নিজেদের গল্প বলার সুযোগ দিতে হবে। রমেশ চিন্তিতভাবে বললেন, কিভাবে ওই ক্লসটি তাদের জীবন বদলে দিয়েছে? ঠিক, রাকেশ হাসলেন। আমি এটি গুছিয়ে আনতে সাহায্য করতে পারি, কিন্তু একটি সমস্যা আছে। বিজয় সিংঘানিয়া কি সততার সাথে খেলবেন? যদি তিনি জানতে পারেন যে আমরা সাক্ষ্য সংগ্রহ করছি, তবে তিনি তাদের চুপ করানোর চেষ্টা করবেন। হুমকি, টাকার প্রস্তাব, বরখাস্তের প্রচ্ছন্ন হুমকি। তাহলে আমাদের দ্রুত হতে হবে, নমন দৃঢ় সংকল্পের সাথে বলল। এবং বিচক্ষণ। রাকেশ নিজের হাত বাড়িয়ে দিলেন। তুমি কি এ ব্যাপারে নিশ্চিত, বাচ্চা? একবার আমরা শুরু করলে আর ফেরার পথ থাকবে না। বিজয় সিংঘানিয়া তোমাকে একটি বাস্তব বিপদ বলে মনে করবেন। নমন এগিয়ে আসা হাতটির দিকে তাকালো, তারপর নিজের ঠাকুমার দিকে, যার চোখ দুটি ঝাপসা ছিল কিন্তু গর্ভে ভরা ছিল। সে রমেশের দিকে তাকালো, তার অভিভাবক, তার দাদামশাইয়ের সাথে তার যোগসূত্র, যাকে সে কোনোদিন দেখেনি, কিন্তু যিনি তাকে ভালোবাসতেন। তারপর সে রাকেশের সাথে হাত মেলালো। আমি নিশ্চিত। সেই রাতে বিজয় সিংঘানিয়া সাকেত হাসপাতালে তার মুখবিরের ফোন পেল। ডাক্তার রিপোর্ট করল যে পরিবার অফার প্রত্যাখ্যান করেছে। তারা কোনো জবাবও দেয়নি। বিজয় সিংঘানিয়া মেঝের ওপর আঙুল দিয়ে টোকা মারলেন। আকর্ষণীয় বাচ্চা, আমার চিন্তার চেয়েও বেশি চালাক। এখন আমরা কি করি? আমরা চাপ বাড়াব। কাল আমি বাচ্চার স্কুলের সাথে যোগাযোগ করব, একটি বড় অনুদান দেব এবং পরামর্শ দেব যে কিছু সমস্যাগ্রস্ত ছাত্রের অনুপস্থিতির জন্য মূল্যায়ন করা উচিত হবে। কিন্তু বাচ্চাটি তো এখনও ক্লাস মিস করেনি। এখনও নয়, কিন্তু যখন তাকে অংশীদারদের বা শেয়ার হোল্ডারদের সভার প্রস্তুতি নিতে হবে, তখন সে মিস করতে শুরু করবে, এবং তখন আমাদের কাছে তাকে সামাজিক পরিষেবায় বা সোশ্যাল সার্ভিসে অন্তর্ভুক্ত করার একটা কারণ থাকবে। অন্য প্রান্তের কণ্ঠস্বর ইতস্তত করল। স্যার, এটা কি খুব নিষ্ঠুর নয়? এটা ব্যবসা, আর ব্যবসায় হয় তুমি আধিপত্য করো, নয়তো তোমার ওপর আধিপত্য করা হয়। তিনি ফোন কেটে দিলেন এবং নিজের অফিসের জানালা দিয়ে বাইরে তাকালেন। শহরটি নিচে আলোর তৈরি দাবা বোর্ডের মতো জলচল করছিল। নিজের চাল চলো ছোট গোপাল, তিনি বিড়বিড় করলেন। আমাকে দেখতে দাও, তুমি তোমার দাদামশাইয়ের কাছ থেকে আর কি শিখেছ। ইতিমধ্যে ছোট সেই বাড়িতে নমন ঘুমাতে পারছিল না। সে তার দাদামশাইয়ের চিঠিটি বারবার পড়ছিল। শব্দগুলোর মধ্যে এমন কিছু ছিল যা তাকে অস্থির করছিল। তিনি যা বলছিলেন না তা নয়, বরং তিনি যা বলছিলেন না তা তাকে ভাবাচ্ছিল। একজন মানুষের আসল মূল্য তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে না, বরং সে নিজের অস্তিত্ব দিয়ে কতজনের জীবন উন্নত করে তাতে থাকে। গোপাল কতজনের জীবন উন্নত করেছিলেন? রাকেশ একজন ছিলেন, নিশ্চিতভাবে আরও অনেকে থাকবেন। সে উঠে রান্নাঘরে গেল। রমেশ সোফায় ঘুমোচ্ছিলেন, তাকে পাহারা দিচ্ছিলেন। সে তাকে পুরনো ছবি দেখতে দেখতে জেগে থাকতে দেখল। তুমিও ঘুমাতে পারছ না? প্রবীণ ব্যক্তিটি জিজ্ঞেস করলেন। আমি দাদামশাইয়ের কথা ভাবছিলাম। তিনি কত মানুষের সাহায্য করেছিলেন। রমেশ দুঃখের সাথে হাসলেন। যতটা আমরা কোনোদিন জানতে পারব না, তার চেয়েও অনেক বেশি। এটা তার ধরন ছিল। তিনি নিঃশব্দে সাহায্য করতেন। রাকেশ বলেছিলেন যে আরও সাক্ষ্য আছে, আরও অনেক মানুষ যাদের দাদামশাই সাহায্য করেছিলেন। নমন তার পাশে বসল। শ্রীমান রমেশ, দাদামশাই আমাকে কোনোদিন সত্যি করে চিনলেন না কেন? তার কাছে যদি এত টাকা ছিল, তবে বাবা যখন মারা গেলেন তখন তিনি আমাদের সাহায্যের জন্য কেন এগিয়ে এলেন না?
প্রশ্নটি ধোঁয়ার মতো বাতাসে ঝুলে রইল। রমেশ দীর্ঘশ্বাস ফেললেন। কারণ তোমার বাবার মৃত্যুর 6 মাস আগে গোপালের মৃত্যু হয়েছিল নমন। একটি নির্মাণস্থলে দুর্ঘটনায় তিনি একটি বিল্ডিং তদারকি করছিলেন, যখন একটি বিম আলগা হয়ে পড়ে। পৃথিবী থমকে গেল। তিনি কি অন্য একজন শ্রমিককে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন? তিনি তাকে রাস্তা থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন এবং বিমটি তাকে পিষে দিয়েছিল। চোখের জল অনিয়ন্ত্রিতভাবে বইতে লাগল। তিনি একজন বীর হয়ে মারা গিয়েছিলেন। তিনি গোপাল হয়ে মারা গিয়েছিলেন। তিনি কাউকে বিপদে দেখে সাহায্য না করে থাকতে পারতেন না। নমন কাঁদল। সে সেই দাদামশাইয়ের জন্য কাঁদল যাকে সে কোনোদিন জানতে পারেনি, সেই বাবার জন্য যাকে সে খুব তাড়াতাড়ি হারিয়েছিল, সেই সমস্ত ক্ষতির জন্য যা তার জীবনকে চিহ্নিত করেছিল। কিন্তু ব্যথার মাঝখানে কিছু একটা জ্বলে উঠল। তার দাদামশাই অন্য কারো রক্ষা করতে গিয়ে মারা গিয়েছিলেন, আর এখন তার কাছে 2000 পরিবারের রক্ষা করার সুযোগ ছিল। এটিই তাকে সম্মান করার তার উপায় ছিল। এটিই সেই মানুষটিকে ধন্যবাদ বলার উপায় ছিল যিনি তাকে না দেখেই ভালোবেসেছিলেন। আমরা এটা জিতব শ্রীমান রমেশ, সে চোখের জল মুছে বলল। দাদামশাইয়ের জন্য, সেই সব মানুষের জন্য যাদের তিনি সাহায্য করেছিলেন, সেই সব মানুষের জন্য যাদের এখনও সাহায্যের দরকার। রমেশ তাকে জড়িয়ে ধরলেন। আমরা তো আগেই জিতে গেছি বাচ্চা, কারণ তোমার দাদামশাই তোমাকে ঠিক সেরকমই বানিয়েছেন যেমনটা তিনি আশা করছিলেন, আর সেটা দুনিয়ার সব টাকার চেয়ে অনেক বেশি দামি। বাইরে রাত শহরকে ঢেকে দিচ্ছিল, কিন্তু সেই ছোট বাড়িতে টাকার চেয়ে বেশি শক্তিশালী এবং ভয়ের চেয়ে বেশি শক্তিশালী কিছু একটা বাড়তে শুরু করেছিল। সেটা ছিল আশা। আর কেউ না, এমনকি বিজয় সিংহানিও সেটা কিনতে বা ধ্বংস করতে পারতেন না। যুদ্ধ তো কেবল শুরু হয়েছিল, কিন্তু নমন এখন আর একা ছিল না। প্রধান শিক্ষিকা অঞ্জনা শর্মা কোনোদিন এত বড় অনুদান পাননি। রিপাবলিক প্রাইমারি স্কুলের জন্য 50 লক্ষ টাকা, নতুন সরঞ্জাম, বই, কম্পিউটার, সব কিছু যা তাদের বছরের পর বছর দরকার ছিল এবং যা সরকার কোনোদিন দেয়নি। আর এই সব কিছু সিংঘানিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। তিনি নিজের ডেস্কের উপর চেকটিকে এমনভাবে দেখলেন যেন সেটি কোনো ঘুমন্ত সাপ, সুন্দর, লোভনীয় কিন্তু বিপজ্জনক। কারণ চেকের সাথে বিজয় সিংঘানিয়ার সহকারীর কাছ থেকে একটি বন্ধুত্বপূর্ণ পরামর্শ এসেছিল। সমস্ত ছাত্রীর উপস্থিতির রেকর্ড পর্যালোচনা করা উচিত হবে, বিশেষ করে তাদের যারা জটিল পারিবারিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। নমন বর্মার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। অঞ্জনা 20 বছর ধরে প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি ঘুষ দেখলে চিনতে জানতেন, কিন্তু তিনি এটাও জানতেন যে তার স্কুল ভেঙে পড়ছিল, তার ছাত্ররা আরও ভালো সুযোগের যোগ্য ছিল। যখন অনেকের ভালোর জন্য একজনের বলিদান দিতে হয়, তখন কি করবেন? এই প্রশ্নটি তাকে বিরক্ত করতে লাগল যখন তিনি নমনের নিজের অফিসে আসার অপেক্ষা করছিলেন। নমন সমস্ত চোখের ওজন অনুভব করল যখন তাকে গণিত ক্লাসের সময় লাউডস্পিকারে ডাকা হলো। নমন বর্মা, দয়া করে প্রধান শিক্ষিকার অফিসে রিপোর্ট করো। তার সহপাঠীরা ফিসফিস করতে লাগল। অফিসে ডাকা হওয়া কোনোদিন ভালো লক্ষণ ছিল না। তার কোনোদিন কোনো অনুশাসন ভঙ্গের রেকর্ড ছিল না, তার রেকর্ড নিখুঁত ছিল। কিন্তু সে যখন ফাঁকা বারান্দা দিয়ে হাঁটছিল, তার পায়ের শব্দের প্রতিধ্বনি ভাঙা দেয়ালে ধাক্কা খাচ্ছিল। সে জানত এটা গ্রেড সম্পর্কে ছিল না। প্রধান শিক্ষিকা অঞ্জনা তার জন্য একটি পাঠাতীত অভিব্যক্তি নিয়ে অপেক্ষা করছিলেন। বসো নমন, সে আদেশ মানল। তার ঘরমাক্ত হাত তার ঝোলার ফিতেটিকে শক্ত করে ধরেছিল। আমি কি কিছু ভুল করেছি প্রধান শিক্ষিকা? ঠিক তা নয়, তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু আমার নজরে এসেছে যে তুমি ইদানিং ক্লাস মিস করছ। কি? নমন বিভ্রান্ত হয়ে পলক ফেলল। আমি এই সেমিস্টারে একদিনও মিস করিনি। এই রিপোর্ট অনুযায়ী, তিনি নিজের ডেস্কে রাখা কাগজগুলোর দিকে ইশারা করলেন, তুমি গত 2 সপ্তাহে 3 বার মিস করেছ। এটা মিথ্যে। তার গলার স্বর অজান্তেই চড়ে গেল। আপনি কি তদন্ত করতে পারেন? আমার শিক্ষকদের জিজ্ঞেস করুন, আমি প্রতিদিন আসি। অঞ্জনা তাকে অনেকক্ষণ দেখলেন। তার চোখে কিছু একটা ছিল, দহক অপরাজবোধ। নমন, আমি ইহাও রিপোর্ট পেয়েছি যে তোমার পারিবারিক পরিস্থিতি তোমাকে প্রভাবিত করছে। তুমি তোমার ঠাকুমার সাথে একা থাকো, তিনি অসুস্থ, তোমাকে হয়তো যথেষ্ট দেখাশোনা করা হচ্ছে না। নমনের হার্টবিট বেড়ে গেল। আমার ঠাকুমা আমার খুব ভালোভাবে খেয়াল রাখেন, আমি ওর খেয়াল রাখি, আমরা ঠিক আছি। তুমি ঠিক আছো? প্রধান শিক্ষিকার সামনের দিকে ঝুঁকলেন। কারণ সিংঘানিয়া ফাউন্ডেশন সাহায্যের প্রস্তাব দিয়েছে। তারা তোমার ঠাকুমার জন্য চিকিৎসার ব্যবস্থা, তোমার জন্য সামাজিক সহায়তা দিতে পারে, সবকিছু কোনো খরচ ছাড়াই। জালটি পুরোপুরি বিছানো হয়েছিল। আমাদের কারো কাছ থেকে দান নেওয়ার দরকার নেই, বিশেষ করে বিজয় সিংঘানিয়ার কাছ থেকে তো নয়ই। অঞ্জনা বিস্ময়ে পলক ফেললেন। তুমি কি বিজয় সিংঘানিয়াকে চেনো? আমি জানি তিনি কে, আর আমি জানি তিনি কি করছেন। নমন, বসো।
তার গলার স্বর কঠোর হল। আমি জানি না কি চলছে, কিন্তু এটি একজন সম্মানিত সমাজসেবীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সমাজসেবী? নমন কোনো রসিকতা ছাড়াই হাসল। তিনি কি আপনাকে বলেছেন যে তিনি কত টাকা দান করেছেন? তিনি কি আপনাকে বলেছেন যে তিনি বদলে কি আশা করেন? অঞ্জনার নীরবতা যথেষ্ট জবাব ছিল। তিনি আমাকে আমার পরিবারের ওপর চাপ দেওয়ার জন্য ব্যবহার করছেন, নমন বলতে থাকল। শব্দগুলো স্রোতের মতো বেরিয়ে আসছিল। তিনি আমাদের অস্থিতিশীল, সমস্যাগ্রস্ত দেখাতে চান, যাতে সামাজিক পরিষেবা হস্তক্ষেপ করে, যাতে আমি না করতে পারো। সে থেমে গেল। সে ইতিমধ্যেই অনেক কিছু বলে ফেলেছিল। না করতে পারো কি? অঞ্জনা জিজ্ঞেস করলেন। নমন মাথা নাড়ল। কিছু না। আমি কি যেতে পারি? না। অঞ্জনা দাঁড়িয়ে পড়লেন। আমি তোমার ঠাকুমাকে কল করব এবং আমরা এক্ষুনি এটা পরিষ্কার করব। ৩০ মিনিট পর পার্বতী শ্রীমান রমেশের হাতে ভর দিয়ে অফিসে প্রবেশ করলেন। তার ঝাপসা চোখগুলো নিজের নাতিকে খুঁজছিল। নমন, তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি ঠাকুমা। অঞ্জনা বিচারমূলক অভিব্যক্তি নিয়ে বৃদ্ধা মহিলাকে দেখছিলেন। শ্রীমতী বর্মা, আমার নমনের পরিস্থিতি সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার দরকার আছে। জিজ্ঞেস করুন, পার্বতী গাম্ভীর্যের সাথে বললেন। আমার কাছে লুকানোর কিছু নেই। এটা কি সত্যি যে আপনার স্বাস্থ্য সমস্যা আছে, যা আপনার নাতির দেখাশোনা করার ক্ষমতাকে কঠিন করে তোলে? আমার ছানি আছে, আমার দৃষ্টিশক্তি ঠিক নেই, কিন্তু আমি আমার নাতির পুরোপুরি খেয়াল রাখতে পারি। আর অর্থনৈতিকভাবে আপনারা কিভাবে চলেন? এটি রমেশ ছিলেন যিনি জবাব দিলেন। সেটা এখন আর কোনো সমস্যা নয়। অঞ্জনা কৌতূহল নিয়ে তাকে দেখলেন। মাফ করবেন? নমন তার দাদামশাইয়ের কাছ থেকে উত্তরাধিকার পেয়েছে, রমেশ সাবধানে ব্যাখ্যা করলেন। শুধু টাকা নয়, একটি পুরো উত্তরাধিকার, গুরুত্বপূর্ণ কোম্পানিতে শেয়ার। অঞ্জনার ভাবমূর্তি পুরোপুরি বদলে গেল। কোন কোম্পানিতে শেয়ার? অনেকগুলোতে, যার মধ্যে কিছু এমনও আছে যাতে বিজয় সিংঘানিয়ার স্বার্থ জড়িয়ে আছে। প্রধান শিক্ষিকার মুখ থেকে রং উড়ে গেল। ও আমার ভগবান, তিনি ফিসফিস করে বললেন। এটা একটা চক্রান্ত। ঠিক তাই, রমেশ শেষ করলেন। বিজয় সিংঘানিয়া স্কুলকে চাপের সরঞ্জাম হিসেবে ব্যবহার করছেন, কারণ নমনের কাছে সিংঘানিয়ার ব্যবসার ওপর প্রভাব ফেলে এমন সিদ্ধান্তে ভোট দেবার শক্তি আছে। অঞ্জনা নিজের চেয়ারে বসে পড়লেন। আমি জানতাম না। তার সহকারী শুধু বলেছিলেন যে এটি একটি অভাবী পরিবার, আমাদের বাচ্চার মঙ্গলের জন্য তার উপর নজর রাখা উচিত। আর আপনি বিশ্বাস করলেন কারণ তিনি ৫০ লক্ষ টাকার চেক নিয়ে এসেছিলেন। পার্বতী কোনো কঠোরতা ছাড়াই বললেন, শুধু বিষাদের সাথে। আমাদের স্কুল বড়ই নিরুপায়। অঞ্জনা দুর্বলভাবে আত্মপক্ষ সমর্থন করলেন। বাচ্চাদের যেটার দরকার সেটা হলো সততা। নমন হস্তক্ষেপ করল। এমন সমাজসেবী নয় যারা ইচ্ছে কিনে। যে নিস্তব্ধতা ছেয়ে গেল তা অঞ্জনার ফোনের আওয়াজে ভাঙল। তিনি স্ক্রিনের দিকে তাকালেন এবং আরও ফ্যাকাশে হয়ে গেলেন। এটা বিজয় সিংঘানিয়ার সহকারী। তিনি জিজ্ঞেস করছেন আমি আপনার সাথে কথা বলেছি কিনা। আপনি তাদের কি বলতে যাচ্ছেন? রমেশ জিজ্ঞেস করলেন। অঞ্জনা নমনের দিকে তাকালেন। তিনি সত্যি করে তাকে দেখলেন। তিনি এমন একটি বাচ্চাকে দেখলেন যে নিজের ঠাকুমাকে সাহায্য করার জন্য লজেন্স বিক্রি করত, যে কোনোদিন ক্লাস মিস করত না, যে অন্য অনেকের চেয়ে বেশি পড়াশোনা করত, যে এমন দায়িত্ব নিচ্ছিল যা কোনো বাচ্চার নেওয়া উচিত নয়। এবং তিনি একটি সিদ্ধান্ত নিলেন। আমি তাদের বলবো যে সবকিছু ঠিক আছে। নমন একজন অনুকরণীয় ছাত্র এবং চিন্তার কোনো কারণ নেই। নমনের মনে হল সে আবার শ্বাস নিতে পারছে। আর টাকাটা? পার্বতী জিজ্ঞেস করলেন। আমি এটা ফেরত দিয়ে দেব। আমি ঘুষ গ্রহণ করতে পারব না, এমনকি দানে ছদ্মবেশী ঘুষও নয়। অঞ্জনা দাঁড়িয়ে পড়লেন। আমাকে মাফ করো নমন, আমি প্রয়োজনকে আমার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দিয়েছিলাম। আমি বুঝি, সে বলল, কিন্তু আর একটা উপায় আছে। সব তার দিকে তাকালো। আমার দাদা মশাই অন্যের সাহায্য করার জন্য টাকা রেখে গেছেন, জীবন উন্নত করার জন্য। কেমন হয় যদি আমি স্কুলকে দান করি কোনো শর্ত ছাড়াই, শুধু এই কারণে যে এটি সঠিক কাজ? অঞ্জনা নিজের মুখ খুললেন, আবার বন্ধ করলেন। তার চোখ জলে ভরে গেল। এটা চমৎকার হবে, কিন্তু এটাকে বেনামি থাকতে হবে। রমেশ দ্রুত যোগ করলেন। বিজয় সিংঘানিয়া যদি জানতে পারেন যে নমন নিজের টাকা লোকহিতের জন্য ব্যবহার করছে, তবে তিনি তার আক্রমণ আরও তীব্র করবেন। অবশ্যই, অঞ্জনা মাথা নাড়লেন। আমি সতর্ক থাকব। সেই দুপুরে বাড়িতে রাকেশ টান্ডন জরুরি খবর নিয়ে এলেন। বিজয় সিংঘানিয়া অংশীদারদের সবার তারিখ বদলে দিয়েছেন। তিনি ঘোষণা করলেন, এটা আর পরের সপ্তাহে নেই, এটা পরশু। কি? নমনের ঘাবড়ানি হল। তিনি কি এমনটা করতে পারেন? প্রযুক্তিগতভাবে হ্যাঁ, আর তিনি এটা করেছেন কারণ তিনি জানতে পেরেছেন যে আমরা শ্রমিকদের সাক্ষ্য সংগঠিত করছিলাম। তিনি তার আগে ভোট করাতে চান যাতে আমরা তাদের পেশ করতে না পারি। তাহলে তো আমরা হেরে গেলাম। পার্বতী একটি চেয়ারে বসে পড়লেন। জরুরি নয়,
রাকেশ হাসলেন, কারণ আমি এইমাত্র একজনের ফোন পেয়েছি যিনি সাহায্য করতে চান। কে? প্রিয়া, ব্যাংকের ম্যানেজার। নমনের সেই মহিলার কথা মনে পড়ল যে তার অপমান এবং তার জয়ের সাক্ষী ছিল। তিনি কেন সাহায্য করতে চাইবেন? কারণ বিজয় সিংহানিয়া তার ওপরও চাপ দিয়েছেন। রাকেশ ব্যাখ্যা করলেন, তিনি তার কাছে তোমার অ্যাকাউন্ট সম্পর্কে গোপন তথ্য চেয়েছিলেন। তিনি মানা করেছেন। তিনি সহযোগিতা না করলে ব্যাংক থেকে নিজের সব কর্পোরেট অ্যাকাউন্ট বন্ধ করার হুমকি দিয়েছিলেন। আর তিনি কি করলেন? তিনি অশোক মেহতাকে রিপোর্ট করেছেন এবং এখন তারা ব্যক্তিগত আর্থিক তথ্য অবৈধভাবে পাবার চেষ্টার জন্য বিজয় সিংহানিয়ার তদন্ত করছেন। রমেশ দমে যাওয়া শীষ বাজালেন। এটা গম্ভীর, খুব গম্ভীর, কিন্তু সভা রক্ষার জন্য যথেষ্ট নয়। আমাদের আরও কিছু চাই। রাকেশ নিজের ফোন বের করলেন। তাই আমি একজন পুরনো বন্ধু, একজন অনুসন্ধানী সাংবাদিকের সাথে যোগাযোগ করেছি। আমি বছরের পর বছর ধরে বিজয় সিংহানিয়ার নিয়ম সম্পর্কে তথ্য লিক করছি। তার কাছে ছাপার জন্য কোনোদিন যথেষ্ট ছিল না, এখন পর্যন্ত। কি বদলেছে? নমন জিজ্ঞেস করল। তুমি বদলেছ। তোমার গল্প একজন বিনয়ী বাচ্চা, একজন পরিশ্রমী দাদামশাইয়ের দৌলত উত্তরাধিকার সূত্রে পাচ্ছে, যে দুর্বল শ্রমিকদের রক্ষা করার জন্য একজন শক্তিশালী ব্যবসায়ীর মুখোমুখি হচ্ছে। এটা একদম সঠিক গল্প। আমি বিখ্যাত হতে চাই না, নমন সঙ্গে সঙ্গে বলল। আমার নজর কাড়ার দরকার নেই, তোমাকে হতে হবে না। গল্প তোমার পরিচয় পুরোপুরি না প্রকাশ করেও বলা যেতে পারে, কিন্তু প্রকাশের হুমকি বিজয় সিংহানিয়াকে পিছিয়ে আসতে বাধ্য করতে পারে, অথবা এটা তাকে আরও বেশি রাগিয়ে দিতে পারে। পার্বতী বললেন। সবাই চুপ হয়ে গেল। এটা একটা ঝুঁকি, রাকেশ স্বীকার করলেন, কিন্তু চুপ থাকাও একটা ঝুঁকি। সেই রাতে প্রিয়া একটি ফাইলের বাক্স নিয়ে বাড়িতে এলেন। আমার এটা করা উচিত নয়, তিনি ঢুকেই বললেন। আমি আমার চাকরি, আমার ব্যাংকিং লাইসেন্স সবকিছু খোয়াতে পারি। তবে আপনি এমনটা কেন করছেন? নমন জিজ্ঞাসা করল। প্রিয়া ক্লান্ত চোখ দিয়ে তার দিকে তাকালেন। কারণ ১৫ বছর আগে আমি একটি ছোট শাখায় ক্যাশিয়ার ছিলাম। আমি একটি ভুল করেছিলাম, একটি সৎ ভুল, কিন্তু নিখোঁজ হওয়া টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছিল, ৪ লক্ষ টাকা, যা আমার কাছে ছিল না। নমন প্যাটার্ন দেখতে শুরু করেছিল। আমার দাদামশাই? তোমার দাদামশাই সেদিন লাইনে ছিলেন, তিনি সব কিছু শুনেছিলেন। আমাকে যখন বরখাস্ত করা হলো তখন তিনি বাইরে আমার অপেক্ষা করছিলেন। আমাকে টাকা দিলেন, বললেন যে এটি একটি ঋণ, আমি যেন এটি তখন শোধ করি যখন আমি পারব, এবং আমি যেন এই অভিজ্ঞতাকে উন্নতির জন্য ব্যবহার করি। গোপাল বর্মা দ্বারা ছোঁয়া আরও একটি জীবন। আমি তাকে কোনো দিন টাকা ফেরত দিতে পারিনি, তিনি এর আগেই মারা গিয়েছিলেন। প্রিয়া একটি চোখের জল মুছলেন। কিন্তু তিনি আমাকে আরও মূল্যবান কিছু দিয়েছিলেন। তিনি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন। আমি পড়াশোনা করলাম, আমি ম্যানেজার হলাম, এবং এখন আমি তার নাতির সাহায্য করতে পারি। তিনি বাক্স খুললেন। এটি গত ১০ বছরে আমাদের ব্যাংকে বিজয় সিংহানিয়ার সব আর্থিক লেনদেন। সব কিছু আইনি, সব কিছু নিবন্ধিত, কিন্তু এটি একটি গল্প বলে। রাকেশ নথিপত্র নিলেন এবং সেগুলো পর্যালোচনা করতে শুরু করলেন। তার চোখ বড় হয়ে গেল। এটা অবিশ্বাস্য। অফশোর অ্যাকাউন্টে স্থানান্তর, ভুয়ো কোম্পানিকে অর্থ প্রদান, এটা অবৈধ নয়, কিন্তু এটা নৈতিকভাবে সন্দেহজনক। আরও আছে। প্রিয়া আরও একটি ফোল্ডার বের করলেন। ৬ মাস আগে বিজয় সিংহানিয়া ক্ষমতা শক্তিশালী করার জন্য একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রগতি ইন্ডাস্ট্রিজের শেয়ার কেনার চেষ্টা করেছিলেন। সেটা শেয়ার হোল্ডার স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করে। ঠিক আছে, রমেশ বললেন, যদি এটি সভায় সামনে আসে তবে অন্য অংশীদাররা দেখবেন যে তিনি বিশ্বাসযোগ্য নন। নমনের মনে হলো তার মাথা ঘুরছে। এই সব মানুষ তাই সাহায্য করছিলেন কারণ তার দাদামশাই আগে তাদের সাহায্য করেছিলেন। দাদামশাই কত মানুষের সাহায্য করেছিলেন? সে জোরে জিজ্ঞেস করল। সবাই একে অপরের দিকে তাকালো। আমরা জানি না, রমেশ স্বীকার করলেন। তিনি কোনোদিন হিসেব রাখতেন না, তিনি শুধু সাহায্য করতেন। কিন্তু এখন তারা সবাই ফিরে আসছেন। রাকেশ হাসি মুখে বললেন। একটি মুখ সেনার মতো। রমেশের ফোন বেজে উঠল। অজানা নম্বর। নমস্তে। অন্য প্রান্তের কণ্ঠস্বর বিকৃত ছিল, স্পষ্টতই একটি মডিফায়ার ব্যবহার করছিল। আমার কাছে বিজয় সিংহানিয়া সম্পর্কে তথ্য আছে যা আপনার শোনা দরকার। সবাই টানটান হয়ে গেল। আপনি কে? রমেশ জিজ্ঞেস করলেন। এমন কেউ যে তার জন্য কাজ করেছে, এমন কেউ যে অনেক বেশি দেখেছে, এমন কেউ যে এখন আর চুপ থাকতে পারে না। এখন কেন কল করছেন? কারণ আমি জানতে পারলাম যে একটি বাচ্চা তাদের সাথে লড়ছে, আর যদি সেই বাচ্চার বিজয় সিংহানিয়ার মুখোমুখি হওয়ার সাহস থাকে তবে আমার মধ্যেও থাকা উচিত। আপনার কাছে কি তথ্য আছে? ফোনে নয়, কাল রাত ৯টায়
পুরনো বন্দর গুদামে আমার সাথে দেখা করুন। কেবল রমেশ আর বাচ্চা আসবে। এটা একটা জালের মতো মনে হচ্ছে, রাকেশ বললেন। হতে পারে, কিন্তু এটা জেতার জন্যে জরুরি শেষ টুকরোও হতে পারে। কণ্ঠস্বর একটি বিরতি নিল। গোপাল বর্মা একবার আমার সাহায্য করেছিলেন, এখন আমি তার নাতির সাহায্য করছি। তুমি আসবে কি আসবে না এটা তোমার সিদ্ধান্ত। এবং তিনি ফোন কেটে দিলেন। নিস্তব্ধতা একদম শান্ত ছিল। এটা স্পষ্টতই একটা জাল, পার্বতী বললেন। হয়তো, রমেশ সহমত হলেন। কিন্তু যদি না হয়? এটা খুব ঝুঁকিপূর্ণ, প্রিয়া জোর দিলেন। নমন ফোনের দিকে তাকাল। নিজের দাদামশাইয়ের কথা ভাবল, সেই সব মানুষের কথা ভাবল যাদের তিনি সাহায্য করেছিলেন, এবং কিভাবে তারা এখন তাকে সাহায্য করার জন্য ফিরে আসছিলেন। আর যদি আর একজন ব্যক্তি থাকত, একজন গুরুত্বপূর্ণ তথ্যওয়ালা ব্যক্তি? আমি যাব, নমন অবশেষে বলল। না, পার্বতী তাকে থামানোর চেষ্টা করলেন। আমাকে করতে হবে দাদামশাই। ঠাকুমা, দাদামশাই কোনোদিন অন্যের সাহায্য করতে ভয় পেতেন না। আমি এখন ভয় পেতে পারি না। তাহলে আমি তোমার সাথে চলব, রাকেশ বললেন। আমিও, প্রিয়া যোগ করলেন। না, রমেশ তাদের থামালেন। কণ্ঠস্বর শুধু আমাদের দুজনকে বলেছে। আমরা যদি বেশি যাই তবে তারা প্রকাশ নাও হতে পারে, অথবা তার চেয়েও খারাপ, তারা ভয় পেতে পারে এবং আমরা সুযোগ হারিয়ে ফেলব। তাহলে আমি অস্ত্র নিয়ে যাব, রাকেশ বললেন। না, নমন তার দিকে তাকাল। কোনো অস্ত্র নয়, কোনো হিংসা নয়। আমরা বিজয় সিংহানিয়ার মতো নই। আমরা জিনিসগুলো সঠিকভাবে করি। সবাই তাকে গর্ব আর ভয়ের মিশ্রণ নিয়ে দেখল, কারণ সেই মুহূর্তে নমনকে একদম গোপালের মতো লাগছিল। আর এটাই ছিল সেই জিনিস যা নিয়ে তারা সবচেয়ে ভয় পেতেন, কারণ গোপাল একজন বীর হয়ে মারা গিয়েছিলেন এবং কেউ চাইত না যে ইতিহাসের পুনরাবৃত্তি হোক। রাত ৮:৪০ বাজছিল যখন নমন আর রমেশ প্রবীণের পুরনো গাড়িতে চড়লেন। পার্বতী তাদের দরজায় জড়িয়ে ধরে বিদায় দিলেন, যা অনেকক্ষণ চলল। খেয়াল রেখো আমার বাচ্চা, তিনি ফিসফিস করে বললেন। তার হাত কাঁপছিল যখন তিনি নিজের নাতির মুখ ছুলেন। আমি জানি না রমেশের প্রতি আমি কতটা কৃতজ্ঞ যে তিনি কয়েক সপ্তাহ আগে আমার কাছ থেকে ওইসব কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন। যদি না হতো তবে তুমি আইনিভাবে এই সব করতে পারতে না। সেটা সতর্কতা ছিল। পার্বতী, রমেশ ধীরে বললেন, গোপাল আমাকে সবসময় প্রস্তুত থাকতে শিখিয়েছিলেন। আমি ফিরব ঠাকুমা, আমি কথা দিচ্ছি। কিন্তু গাড়িটি যখন ছোট বাড়ি থেকে দূরে চলে গেল, নমনের বিশ্বাস হচ্ছিল না যে সে সেই কথাটি রাখতে পারবে। পুরনো বন্দরের রাস্তা ছিল লম্বা। রাস্তাগুলো প্রতি কিলোমিটারের সাথে আরও বেশি অন্ধকার, আরও বেশি খালি এবং আরও বেশি বিপজ্জনক হতে লাগল। স্ট্রিট লাইটগুলো নিভে যাওয়া মোমবাতির মতো টিমটিম করছিল। তোমার কি ভয় লাগছে? রমেশ নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞেস করলেন। নমন মিথ্যে বলতে চাইল। সে বলতে চাইল যে না, সে ঠিক আছে, সে তার দাদামশায়ের মতোই শক্তিশালী, কিন্তু সে পারল না। আমি খুব ভয় পাচ্ছি, সে স্বীকার করল। তার গলার স্বর টলমল করছিল। শ্রীমান রমেশ, কি হবে যদি এটা একটা জাল হয়? কি হবে যদি বিজয় সিংহানি আমাদের জন্য অপেক্ষা করছেন? কি হবে যদি... শব্দগুলো তার গলায় আটকে গেল, কারণ সেই সমস্ত কি হবে যদির পেছনে একটি গভীর অন্ধকার ভয় ছিল। কি হবে যদি সে যথেষ্ট না হয়? কি হবে যদি সবকিছুর পরেও সে সেই ২০০০ পরিবারকে রক্ষা করতে না পারে? কি হবে যদি সে তার দাদামশাইকে হতাশ করে দেয়? নমন, আমার দিকে তাকাও। রমেশ গাড়িটিকে রাস্তার ধারে থামালেন। বাচ্চাটি ঘুরল, তার চোখ জমা হওয়া জলে চিকচিক করছিল। গোপালেরও ভয় লেগেছিল, অনেকবার, যেদিন তিনি সেই বিনিয়োগকারীদের কাছে নিজের প্রথম টাকা পেশ করেছিলেন, যারা তার ওপর হেসেছিল। তিনি কাঁপছিলেন। যেদিন তিনি সেই শ্রমিকটিকে বাঁচিয়েছিলেন এবং তা করতে গিয়ে মারা গিয়েছিলেন, তারও ভয় লেগেছিল। কিন্তু তুমি কি জানো তিনি সেই ভয়ের সাথে কি করেছিলেন? তিনি এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করেছিলেন। ভয় তাকে মনে করিয়ে দিয়েছিল যে তিনি যা করছিলেন তা গুরুত্বপূর্ণ ছিল। যে জিনিসগুলোর মূল্য থাকে সেগুলো সবসময় ভয়ঙ্কর হয়। নমন তার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল। আর যদি আমি ব্যর্থ হই তো? তুমি চেষ্টা করে ব্যর্থ হবে, যা কোনোদিন চেষ্টা না করার চেয়ে 1000 গুণ বেশি সম্মানজনক। গাড়ি আবার শুরু হলো, কিন্তু নমনের বুকে কিছু একটা বদলে গিয়েছিল। এমনটা নয় যে ভয় চলে গিয়েছিল, সেটা এখন তাকে নিয়ন্ত্রণ করছিল না। পুরনো বন্দর ছিল শিল্প স্বপ্নের কবরস্থান। জং ধরা গুদামগুলো পড়ে থাকা দৈত্যের মতো দাঁড়িয়েছিল।
নুন আর পরিত্যক্ত হওয়ার গন্ধ বাতাসে ভরে গিয়েছিল। গুদাম নম্বর 7 ছিল জেটির শেষে। তার ধাতব দরজাটি ভাঙা কবজা থেকে ঝুলছিল, এমন ছায়া তৈরি করছিল যা জীবনের সাথে সাথে নড়াচড়া করছিল বলে মনে হচ্ছিল। আমরা তাড়াতাড়ি চলে এসেছি। রমেশ নিজের ঘড়ি দেখলেন, 10 মিনিট। তারা কিছু দূরে গাড়ি রাখলেন। সেখান থেকে তারা সহজেই কোনো নজরে না এসে গুদামের প্রবেশপথ দেখতে পাচ্ছিলেন। মিনিটগুলো শামুকের মতো এগোতে লাগল। 8:55, 8:55। ঠিক 9টার সময় একটি আকৃতি গুদামের ছায়া থেকে উঠে এলো। বাইরে থেকে নয়, সে আগেই ভেতরে অপেক্ষা করছিল। সময় হয়ে গেছে, রমেশ বললেন। তারা গাড়ি থেকে নিচে নামলেন। গুদামের দিকে প্রতিটি পা ভিজে কংক্রিটে প্রতিধ্বনিত হতে লাগল। নমন নিজের হৃৎস্পন্দন এত জোরে শুনতে পাচ্ছিল যে তার মনে হল এটি তার উপস্থিতিকে মাইল দূর থেকে প্রকাশ করে দেবে। গুদামের ভেতরের আকৃতিটি কাছে আসার পর দেখা যেতে লাগল। সে একজন মধ্যবয়সী মানুষ ছিল। তার মুখ আংশিকভাবে একটি টুপি আর তার জ্যাকেটের উঁচু কলার দিয়ে ঢাকা ছিল। তোমরা এসে গেছ, সে বলল। তার গলার স্বর এখন বিকৃত ছাড়াই ছিল। সেটি ক্লান্ত আর ভেঙে পড়া মনে হচ্ছিল। আমরা এখানে, রমেশ জবাব দিলেন। এখন নিজেকে দেখাও। মানুষটি ইতস্তত করল, তারপর ধীরে ধীরে নিজের টুপি সরিয়ে নিল। রমেশ দ্রুত শ্বাস নিলেন। লুইস বর্মা। লুইস বর্মা প্রায় 1 দশক ধরে বিজয় সিংঘানিয়ার প্রধান হিসাবরক্ষক অ্যাকাউন্টেন্ট ছিলেন। নমন তাকে ব্যবসায়িক ম্যাগাজিনে ছবির মাধ্যমে চিনেছিল। সবসময় কর্পোরেট অনুষ্ঠানে বিজয় সিংঘানিয়ার পাশে হাসি মুখে, কুশলী আর অনুগত। কিন্তু তাদের সামনে থাকা মানুষটি সেই ছবির মতো লাগছিল না। তার চোখের নিচে গভীর কালো দাগ ছিল, তার হাত কাঁপছিল, তার ওজন কমে গিয়েছিল। আমি এর যোগ্য নই যে তোমরা এসেছ, লুইস বলল। তার গলার স্বর টলমল করে উঠল। আমি শাস্তি ছাড়া আর কিছুর যোগ্য নই। তুমি এখানে কেন? নমন জিজ্ঞেস করল। এখন কেন? লুইস একটি পচে যাওয়া কাঠের বাক্সে খেঁস দিয়ে বসে পড়ল। কারণ আমি আর এটার সাথে বাঁচতে পারছি না। কারণ বছরের পর বছর আমি বিজয় সিংঘানিয়াকে জীবন ধ্বংস করতে, চুরি করতে, ধোঁকা দিতে সাহায্য করেছি। সবকিছু আইনি, সবকিছু আইনের সীমার ভেতরে। কিন্তু নৈতিকভাবে এটা রাক্ষসে ছিল। তুমি ঠিক কি করেছ? রমেশ সাবধানে কাছে এলেন। সব কিছু। লুইস কোনো রসিকতা ছাড়াই হাসল। ট্যাক্স ফাঁকি দেবার জন্য অফশোর অ্যাকাউন্টে টাকা নিয়ে গেছে, মালিকানা লুকানোর জন্য ভুয়ো কোম্পানি বানিয়েছে, কর্মী ছাঁটাই সঠিক প্রমাণের জন্য নথিপত্রে কারচুপি করেছে। সে নিজের পকেট থেকে একটি ইউএসবি বের করল। সব কিছু এখানে আছে। 10 বছরের ট্যাক্স ফাঁকি, জালিয়াতি, কারচুপি। এর মধ্যে কোনোটিই তাকে জেলে পাঠাবে না। সে এর জন্য অনেক বুদ্ধিমান। কিন্তু এটি তার সম্মান নষ্ট করে দেবে। আর সম্মান ছাড়া অন্য অংশীদাররা কোনো দিন তার সাথে ভোট দেবেন না। নমন ছোট যন্ত্রটিকে এমনভাবে দেখছিল যেন সেটি কোনো বোমা। তুমি আমাদের এটা কেন দিচ্ছ? তুমি কি পাবে? কিছু না। লুইস ভেজা চোখে তার দিকে তাকালো। আমি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছি। বিজয় আমাকে হুমকি দিয়েছে। সে বলেছে আমি যদি কথা বলি তবে সে আমার পরিবারকে ধ্বংস করে দেবে, আর হয়তো সে করবে। কিন্তু অন্তত আমি আবার নিজেকে আয়নায় দেখতে পারব। তুমি কি আমার দাদামশাইকে চিনতে? নমন হঠাৎ জিজ্ঞেস করল। লুইস মাথা নাড়ল। ব্যক্তিগতভাবে কখনো নয়, কিন্তু বিজয় ওর কথা বলতো, ঘৃণায় আর ঈর্ষায়। ও বলতো যে গোপাল বর্মা একটা ভণ্ড ছিল, যে নিজেকে সাধু সাজাত, অথচ ও সেই একই খেলা খেলত যা সবাই খেলত। কিন্তু আমি তদন্ত করেছি। আমি গোপালের করা প্রতিটি লেনদেন পড়েছি। আর তুমি কি জানো আমি কি জানতে পেরেছি? ও যা টাকা আয় করেছিল তা পরিষ্কারভাবে আয় করেছিল। প্রতিটি বিনিয়োগ স্বচ্ছ ছিল, প্রতিটি চুক্তি সৎ ছিল। ও সব দিক থেকেই বিজয়ের বিপরীত ছিল। লুইস চোখের জল মুছলেন আর বললেন, যখন আমি জানতে পারলাম যে ওর নাতি বিজয়ের সাথে লড়ছে, তখন আমি বুঝতে পারলাম যে আমাকে কিছু করতে হবে। অনেক বছরে এই প্রথমবার কোনো ভালো কাজ। আর কিছু কি তোমার জানার প্রয়োজন আছে? লুইস উঠে দাঁড়ালেন। ওনার অভিব্যক্তি এখন গম্ভীর ছিল। আমরা জানি, রমেশ বললেন। ও শ্রমসুরক্ষা ক্লজ সরানোর প্রস্তাব করতে যাচ্ছে। শুধু সেটাই নয়, লুইস মাথা নাড়লেন। ও একটা মিথ্যা আর্থিক মূল্যায়ন পেশ করতে যাচ্ছে। ও বলবে যে ক্লজের কারণে কোম্পানিগুলো সংকটে আছে। যদি এটা সরানো না হয় তবে বড় আকারে কর্মী ছাঁটাই হবে। ও এটাকে এমনভাবে দেখাবে যে এটা সরানোই সবচেয়ে কম ক্ষতিকারক। নমনের মনে হলো ওর পায়ের তলার মাটি কেঁপে উঠছে। আর শেয়ার হোল্ডাররা ওকে বিশ্বাস করবে। সংখ্যাগুলো খুব প্রভাবশালী হবে। আমি পদত্যাগ করার আগে সেগুলো তৈরি করেছিলাম। লুইস লজ্জায় চোখ নামিয়ে নিলেন। আমি অনুমানে কারচুপি করেছি। আমি ক্ষতি বাড়িয়ে দেখিয়েছি। আমি লাভ কমিয়ে দেখিয়েছি।
সব কিছু ওই ক্লজ সরানোকে সঠিক প্রমাণ করার জন্য। কিন্তু ওটা তো অ্যাকাউন্টিং জারিয়াতি। হ্যাঁ, কিন্তু এটাই আমার কথা, একটা আইনজীবীদের সাম্রাজ্যের বিরুদ্ধে। লুইস ইউএসবি বাড়িয়ে দিলেন। তাই তোমাদের এটার প্রয়োজন আছে। আসল ফাইলগুলো এখানে আছে। আসল সংখ্যাগুলো প্রমাণ করে যে কোম্পানিগুলো লাভে চলছে, ক্লজ কোনো সংকট তৈরি করছে না। রমেশ কাঁপানো হাতে ডিভাইসটা নিলেন। তুমি কি এ ব্যাপারে নিশ্চিত লুইস? একবার যখন আমরা এটা ব্যবহার করব, তখন তোমার ফেরার আর কোনো পথ থাকবে না। ইতিমধ্যেই ফেরার পথ নেই। তিনি দুঃখের সাথে হাসলেন। আমার পরিবার আগেই চলে গেছে। যখন আমি পদত্যাগ করলাম, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। ও বলল যে আমি একটা ভীরু ছিলাম, আর ও ঠিকই বলেছে। আমি 10 বছর ধরে ভীরু ছিলাম। অন্তত এখন আমি একবারের জন্য সাহসী হতে পারি। তখনই সেটা হলো। নমন সারা রাত সারা সপ্তাহ ধরে যা আটকে রেখেছিল, যে মুহূর্ত থেকে ও ওই ব্যাংকে প্রবেশ করেছিল আর ওর জীবন চিরতরে বদলে গেল, তখন থেকে ও নিজেকে ধরে রেখেছিল। ও ভেঙে পড়ল। শান্তভাবে সিসকিয়ে নয়, মর্যাদাশীল চোখের জলের সাথেও নয়, ও পুরোপুরি ভেঙে পড়ল। গুদামের নোংরা মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ে সেই বাচ্চার মতো কাঁদল যে ও ছিল। সেই বাচ্চা যে রাস্তায় টফি বিক্রি করত, সেই বাচ্চা যে রুটি কেনার জন্য পয়সা গুনত, সেই বাচ্চা যে কখনো এসব চায়নি। আমি পারবো না, ও ফুপিয়ে উঠল। আমি এটা করতে পারবো না। আমি তো শুধু একটা বাচ্চা। দাদাজি আমার জন্য এটা কেন রেখে গেলেন? আমি কেন? রমেশ ওর পাশে হাঁটু কেড়ে বসলেন, ওকে জড়িয়ে ধরলেন যখন ও কাঁদছিল। কারণ তুমিই ছিলে একমাত্র যে এটা করতে পারত বাচ্চা। কেবল তোমার মধ্যেই যথেষ্ট মন ছিল। আমি 11 বছরের, নমন চোখের জলের মধ্যে চিৎকার করে উঠল। আমাকে খেলতে হবে, পড়াশোনা করতে হবে, একটা বাচ্চা হতে হবে। কোটিপতিদের সাথে লড়াই করা আমার কাজ নয়। 2000 পরিবারের ভবিষ্যৎ হওয়া আমার কাজ নয়। সারা চাপ, সারা ভয়, সারা দায়িত্ব যাও বইছিল একটা ভাঙা বাঁধের মতো ফেটে বেরোল। লুইস চুপচাপ দেখলেন, ওনার নিজের চোখ থেকেও জল পড়ছিল। আমাকে ক্ষমা করো, তিনি অবশেষে বললেন। আমাকে ক্ষমা করো যে একটা বাচ্চাকে সেই নোংরা পরিষ্কার করতে হচ্ছে যা আমার মতো বয়স্করা তৈরি করেছে। নমন ততক্ষণ কাঁদল যতক্ষণ না ওর কাছে আর জল বাকি ছিল, যতক্ষণ না কেবল সারা জমানো কষ্ট বের করে দেওয়ার একটা কাঁপানো শূন্যতা বাকি রইল। ও যখন অবশেষে কথা বলতে পারল, ওর গলা খুব ক্ষীণ ছিল। আপনি কি সত্যি মনে করেন যে আমি জিততে পারব? রমেশ ওর চোখের দিকে তাকালেন। আমার মনে হয় তোমার দাদাজি তোমাকে এজন্যই বেছেছেন, কারণ তিনি তোমার মধ্যে এমন কিছু দেখেছেন যা তুমি নিজেও এখনও দেখনি। তিনি সেই ধরনের মানুষকে দেখেছেন যা তুমি ভবিষ্যতে হবে, আর সেই মানুষটা হার মানে না। কিন্তু আমি এখনও শুধু একটা ভীতু বাচ্চা। সবচেয়ে বড় হিরোরা সবসময়ই ভীতু বাচ্চা হিসেবেই শুরু করে, লুইস বললেন। তফাৎ এই যে তারা ভয় সত্ত্বেও এগিয়ে যায়। নমন ধীরে ধীরে উঠে দাঁড়াল। ওর পা কাঁপছিল, ওর মুখ জল আর নোংরায় মাখামাখি ছিল, কিন্তু ওর চোখে অন্য কিছু ছিল। ও এখন আর সেই বাচ্চা ছিল না যে ব্যাংকে ব্যালেন্স দেখতে এসেছিল। ও গোপাল বর্মার নাতি ছিল, আর এটার একটা মানে ছিল। গাড়িতে ফিরে এসে রমেশ ইউএসবি ল্যাপটপে যোগ করলেন। ফাইলগুলো একটার পর একটা খুলল। বছরের পর বছর জমা করা প্রমাণ, নথিপত্র, ইমেল, লেনদেন, এটা একটা পারমাণবিক বোমা ছিল। এতে আমরা শুধু ক্লজই বাঁচাব না, রমেশ বললেন। আমরা বিজয় সিংহানিয়ার যে কোনো বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে দেব। এটা কি যথেষ্ট হবে? নমন জিজ্ঞেস করল। ওর গলা এখনও কান্নায় কর্কশ ছিল। এটা যথেষ্টর চেয়েও বেশি হবে। রমেশের ফোন বাজল। ওটা রাকেশ ছিল। কোনো খবর আছে? তিনি উৎসুকভাবে জিজ্ঞেস করলেন। খবর নয়, আমাদের কাছে একটা অস্ত্রভাণ্ডার আছে। রমেশ হাসলেন। কাল সবাইকে জোগাড় করো, প্রিয়া, অশোক মেহতা, মজদুর, যাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো, আর মিডিয়াকে তৈরি রাখো। এটা ঐতিহাসিক হতে যাচ্ছে। ফোন কাটার পর তিনি নমনের দিকে তাকালেন। এতে তোমার দাদাজি গর্বিত হতেন। নমন গোপালের কথা ভাবল, সেই মানুষটার কথা যাকে ও কখনো জানতে পারেনি, কিন্তু যিনি ওকে নিঃস্বার্থ ভালোবাসতেন। সেই মানুষটা যে অন্য কাউকে বাঁচাতে গিয়ে মারা গেছেন। সেই মানুষটা যে চুপচাপ একটা সাম্রাজ্য বাড়িয়েছেন কেবল দুর্বলদের রক্ষা করার জন্য। আমিও আশা করি, ও অবশেষে বলল। কিন্তু যদি আমি নাও হই, আমি আমার পুরো চেষ্টা করব। সেই রাতে দুজনের কেউই ঘুমাল না। ওরা প্রতিটি নথিপত্র পর্যালোচনা করল, প্রতিটি যুক্তি তৈরি করল, প্রতিটি প্রমাণ সাজালো। সকাল হওয়ার ঠিক আগে পার্বতী চা আর মিষ্টি রুটি তৈরি করলেন। পরিবেশন করার সময় ওনার হাত কাঁপছিল। আমার বাচ্চা 1 সপ্তাহে মানুষ হয়ে গেল, তিনি ঝাপসা চোখে জল নিয়ে বললেন। তোমার দাদাজি, তিনি ওটা শেষ করতে পারলেন না। তিনি শুধু নমনকে জড়িয়ে ধরলেন আর কাঁদলেন। রাকেশ, প্রিয়া আর অশোক মেহতা সকাল হওয়ার আগেই পৌঁছলেন। মিডিয়া ওখানে থাকবে,
রাকেশ জানালেন, 3টি নিউজ চ্যানেল, 2টি প্রধান খবরের কাগজ, এটা জনসমক্ষে হবে। ভালো, নমন বলল, পুরো দুনিয়াকে দেখতে দাও যে বিজয় সিংঘানিয়া আসলে কে। প্রিয়া ব্যাংকের নথিপত্র টেবিলের উপর রাখল। আমার কাছে এটাও আছে, এই সপ্তাহে ও যে স্থানান্তর করেছে, মিটিংয়ের আগে নিজেকে আরও বেশি দেউলিয়া দেখানোর জন্য ও ফান্ড ট্রান্সফার করার চেষ্টা করেছে। এটা বাজারের কারচুপি। অশোক মেহতা দেখলেন ও মরিয়া হয়ে উঠছে। একটা মরিয়া মানুষ বিপজ্জনক হয়। আমি জানি। নমন জানলা দিয়ে বাইরে দেখালো। সূর্য উঠতে শুরু করেছিল, কিন্তু যার হারানোর কিছু নেই সেই বাচ্চাটা আরও বেশি বিপজ্জনক হয়। রামেশ হাসলেন। ওই তো, গোপালের আগুন ওর নাতির মধ্যে জ্বলছিল। সকাল 7টায় নমনের ফোন বাজল। অজ্ঞাত নম্বর। ও স্পিকার ফোনে উত্তর দিল। হ্যাঁ। বিজয় সিংহানিয়ার গলা বরফের মতো ঠান্ডা ছিল। শেষ সুযোগ বাচ্চা, মিটিং থেকে সরে যাও, শেয়ার বিক্রি করে দাও। আমি অফার দ্বিগুণ করছি, 30 কোটি টাকা, আজ এখনই। ঘরের সবাই নমনের দিকে তাকাচ্ছিল। সেই বাচ্চাটা যে কিছুদিন আগে শুধু নিজের দিদিমার সাহায্য করার জন্য নিজের ব্যালেন্স দেখতে চেয়েছিল, সেই বাচ্চাটা যে একটা পরিত্যক্ত গুদামে ভয়ে কেঁদেছিল, সেই বাচ্চাটা যে 2000 পরিবারের ওজন নিজের কাঁধে বয়ে নিয়ে বাড়াচ্ছিল। ও গভীর শ্বাস নিল। মিস্টার সিংহানিয়া, আপনাকে একটা কথা বোঝার প্রয়োজন আছে যা আমার দাদাজির ব্যাপারে ছিল। তিনি তখন হার মানেননি যখন ওনাকে নিয়ে হাসাহাসি করা হয়েছিল। তিনি তখন পালিয়ে যাননি যখন পরিস্থিতি কঠিন হয়েছিল। আর আমি ওনার নাতি। এটা কি না হবে? ওটা আজ, কাল আর সারা জীবনের জন্য না। আমরা মিটিংয়ে দেখা করছি, আর যে সবচেয়ে ভালো সেই জিতুক। ও বাচ্চা, বিজয় সিংহানিয়া হাসলেন। আমি আগেই জিতে গেছি, শুধু তুমি এখনো জানো না। আর তিনি ফোন কেটে দিলেন। ঘরে একটা চাপা নীরবতা ছিল। উনি এটার কি মানে বোঝাচ্ছেন? প্রিয়া জিজ্ঞেস করল। কোনো তফাৎ পড়ে না, নমন বলল, যদিও ওর বুক নতুন ভয়ে ধরফড় করছিল। কারণ আমাদের কাছেও চমক আছে। রমেশ ওর কাঁধে হাত রাখলেন। সময় হয়ে গেছে। নমন উঠে দাঁড়াল, নিজের পোশাক ঠিক করল। সেই ঘরের প্রতিটি মানুষকে দেখল। মানুষ যাদের গোপাল ছুঁয়ে গিয়েছিলেন, মানুষ যারা এখন ওকে রক্ষা করছিল। আমরা এটা জিতব, ও বলল, দাদাজির জন্য, সেই সব মানুষের জন্য যাদের তিনি সাহায্য করেছেন, সেই সব মানুষের জন্য যাদের এখনও সাহায্যের প্রয়োজন আছে। আর যখন ওরা সেই ছোট ঘর থেকে বের হয়ে ওই মিটিংয়ের দিকে রওনা দিল, যা সব কিছু ঠিক করবে, নমন কিছু অনুভব করল। এটা ভয়ের অনুপস্থিতি ছিল না, এটা অন্য কিছু বেশি শক্তিশালী ছিল। এটা ছিল উদ্দেশ্য। আর ওটার সাহায্যে ও পাহাড় নাড়াতে পারত, অথবা অন্তত একজন অহংকারী কোটিপতিকে হারাতে পারত। চূড়ান্ত যুদ্ধ শুরু হতে চলেছিল, আর নমন তৈরি ছিল। প্রগতি ইন্ডাস্ট্রিজের বোর্ডরুম একটা রোমান ময়দানের মতো লাগছিল। চেয়ারের সারিগুলো একটা লম্বা টেবিলের মুখোমুখি ছিল, যেখানে প্রধান শেয়ার হোল্ডাররা বসতেন। নিউজ ক্যামেরাগুলো আগেই মোতায়েন ছিল। সাংবাদিকরা ফিসফিস করছিলেন। বাতাসের মধ্যে এক ধরনের উত্তেজনা কাঁপছিল। মিস্টার বিজয় সিংহানিয়া আগেই নিজের জায়গায় বসেছিলেন। 5 জন আইনজীবীকে ঘিরে বসেছিলেন তিনি। ওনার স্যুট নিখুঁত ছিল, ওনার হাসি আত্মবিশ্বাসী ছিল। যখন নমন, রমেশ, রাকেশ আর প্রিয়ার সাথে ভেতরে এলো, তখন সেই হাসি আরও ছড়িয়ে গেল। আহ, আমাদের ছোট শেয়ার হোল্ডার এসে গেছে, তিনি জোরে বললেন, যাতে সবাই শুনতে পায়। আমি ভেবেছিলাম তুমি পুনর্বিবেচনা করবে। নমন সরাসরি নিজের জন্য বরাদ্দ সিটে চলে গেল। ও কোনো উত্তর দিল না। ওর নীরবতা যে কোনো শব্দের চেয়ে বেশি শক্তিশালী ছিল। সংখ্যালঘু শেয়ারহোল্ডাররা আসতে লাগলেন। 18 জন মানুষ, যারা বাকি 25% প্রতিনিধিত্ব করছিলেন। ঘাবড়ানো মুখ, হিসেবি চোখ। ওরা জানত যে আজ ওদের ভোট হাজার হাজার মানুষের ভাগ্য ঠিক করবে। অশোক মেহতা ব্যাংকের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে মধ্যস্থতাকারীর কাজ করছিলেন। আমরা শেয়ারহোল্ডারদের এই অসাধারণ সভা শুরু করছি, তিনি ঘোষণা করলেন। ভোটদানের বিষয় মিস্টার গোপাল বর্মা দ্বারা লাগু করা শ্রম সুরক্ষা ক্লজ সরানো। হলে একটা ফিসফিসানি শোনা গেল। বিজয় সিংহানিয়া অত্যন্ত মার্জিত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমরা সবাই বর্তমান অর্থনৈতিক সংকট সম্পর্কে জানি। কোম্পানিগুলোকে খাপ খাইয়ে নিতে হবে, না হলে মরতে হবে, তিনি শুরু করলেন। ওনার গলা নরম কিন্তু দৃঢ় ছিল। গোপাল বর্মা যে ক্লজ লাগু করেছিলেন তা ওনার সময় মহান ছিল, কিন্তু আজ এটা অচল। তিনি একটা সংকেত দিলেন। ওনার সহকারীদের মধ্যে একজন স্ক্রিনে গ্রাফ প্রদর্শন করল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের লাভ গত ত্রৈমাসিকে 18% কমে গেছে।
শ্রম খরচ আমাদের খরচের 70% প্রতিনিধিত্ব করে। যদি আমরা এখনই পদক্ষেপ না নিই তবে আমাদের 2টো প্ল্যান্ট বন্ধ করতে হবে, 500 মানুষকে বরখাস্ত করতে হবে। সংখ্যালঘু শেয়ারহোল্ডাররা চিন্তিত হয়ে বিড়বিড় করতে লাগলেন। তাই আমি ক্লজ সরানোর প্রস্তাব দিচ্ছি, লালচ থেকে নয় বরং টিকে থাকার জন্য। এটা 100 মানুষের লাভ কমানোর দামে 800 জনের চাকরি বাঁচানো। নিষ্ঠুর কিন্তু প্রয়োজনীয় গণিত। তিনি বসে পড়লেন। কিছু শেয়ারহোল্ডার সম্মতিতে মাথা নাড়ালেন। সংখ্যাগুলো অকাট্য লাগছিল। অশোক মেহতা নমনের দিকে তাকালেন। আপনি কি জবাব দিতে চান? নমন উঠে দাঁড়াল। ওর পা কাঁপছিল। সব চোখ ওর ওপরে ছিল। ক্যামেরাগুলো রেকর্ড করছিল। দুনিয়ার ওজন একটা বাচ্চার কাঁধে ছিল। ওই সংখ্যাগুলো মিথ্যে। ও শুধু এটুকু নড়ল। বিজয় সিংহানিয়া হাসলেন। মাফ করো, মিথ্যে? নমন আরও জোরে পুনরাবৃত্তি করল। কারচুপি করা, বানোয়াট, অ্যাকাউন্টিং জালিয়াতি। এটা একটা গুরুতর অভিযোগ। আইনজীবীদের মধ্যে একজন উঠে দাঁড়ালেন। এটা ঠিকই। নমন লুইসের দেওয়া সেই ইউএসবি বের করল। তাই আমার কাছে প্রমাণ আছে। রাকেশ প্রজেক্টরের সাথে ডিভাইসটা জুড়লেন। ফাইলগুলো দেখানো শুরু হলো। এটা প্রগতি ইন্ডাস্ট্রিজের আসল সংখ্যা। নমন বোঝালো, 18%-এর পতন নয়, 12%-এর বৃদ্ধি। সংকট নয়, রেকর্ড লাভ। বিজয় সিংহানিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি এটা কোথায় পেলে? আপনার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে। নমন সরাসরি ওনার চোখের দিকে তাকালো। লুইস বার্মা, সেই মানুষটা যে 10 বছর ধরে আপনার জন্য সংখ্যায় কারচুপি করেছে। সেই মানুষটা যে এখন মিথ্যের সাথে বাঁচতে পারছিল না। লুইসকে অদক্ষতার জন্য বরখাস্ত করা হয়েছিল। বিজয় সিংহানিয়া দ্রুত বাধা দিলেন। ও রাগান্বিত, প্রতিশোধ নিতে চাইছে। তাহলে কি এই ইমেলগুলো মিথ্যে? প্রিয়া যোগাযোগের তথ্যগুলো দেখিয়ে দাঁড়িয়ে পড়ল। এটা সেই জায়গা যেখানে আপনি বিশেষভাবে ক্ষতি বাড়িয়ে বলার আর লাভ কমিয়ে দেখানোর নির্দেশ দিয়েছেন, সব কিছু তারিখ আর ডিজিটাল স্বাক্ষরের সাথে। নিস্তব্ধতা একদম পিনপতন ছিল। আর এখন তটবর্তী অ্যাকাউন্টে এই স্থানান্তর। অশোক মেহতা বলতে থাকলেন, যিনি ফাইলগুলো পর্যালোচনা করছিলেন। ট্যাক্স ফাঁকি, সম্পত্তি লোকানো, বাজারে কারচুপি। বিজয় সিংহানিয়া দ্রুত উঠে দাঁড়ালেন। এটা একটা ষড়যন্ত্র। একটা ঈর্ষান্বিত বাচ্চা আর ওর হাতের পুতুলরা চেষ্টা করছে। হাতের পুতুল? গলাটা বাতাসকে ছুরির মতো কেটে দিল। সবাই ঘুরে তাকালো। পার্বতী বর্মা ব্যাংকের সিকিউরিটি গার্ড অজয়ের হাতের ওপর ভর দিয়ে হলে প্রবেশ করছিলেন। আমি পার্বতী বর্মা। তিনি কাঁপানো কিন্তু দৃঢ় গলায় বললেন, গোপাল বর্মার ছেলের বিধবা, নমনের দিদিমা। বিজয় সিংহানিয়া তাচ্ছিল্যের সাথে ওনাকে দেখলেন। শ্রীমতী, এটা একটা কর্পোরেট মিটিং, কোনো পারিবারিক ড্রামা নয়। আপনি ঠিকই বলেছেন। পার্বতী এক পা এগিয়ে এলেন। এটা পারিবারিক ড্রামা নয়, এটা বিচার। তিনি নিজের পার্স থেকে কাগজ বের করলেন। সপ্তাহখানেক আগে আমাকে আমার চোখের জন্য বিনামূল্যে অস্ত্রছড়ের অফার দেওয়া হয়েছিল সিংহানিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি অফার ফিরিয়ে দিয়েছিলাম কারণ আমি জানতাম যে ওটা একটা ঘুষ ছিল। ওটা আসল দান ছিল, বিজয় সিংহানিয়া প্রতিবাদ করলেন। যেমন আমার নাতির স্কুলে আপনার দান, পার্বতী দুঃখের সাথে হাসলেন, যা সামাজিক পরিষেবাকে রিপোর্ট করার শর্তের সাথে এসেছিল। আমার কাছে রেকর্ডিং আছে, প্রধান শিক্ষক নিজেই সেগুলো প্রদান করেছেন। নমন অবাক হয়ে ওর দিদিমার দিকে তাকাচ্ছিল। ও জানতই না যে দিদিমা ওটা জোগাড় করেছিলেন। আপনি সংখ্যা দিয়ে লড়েন না মিস্টার সিংহানিয়া, পার্বতী বলতে থাকলেন। আপনি ভয় দিয়ে, ব্ল্যাকমেইল দিয়ে, কারচুপি দিয়ে লড়েন। আমার শ্বশুরমশাই গোপাল বর্মা সততা দিয়ে, কাজ দিয়ে, ভালোবাসা দিয়ে লড়েছেন। আর শেষে ভালোবাসা সবসময় জেতে। তিনি সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের দিকে ফিরলেন। আপনাদের মধ্যে প্রতিটি মানুষ এখানে এজন্য আছেন কারণ গোপাল কোনো না কোনো সময় আপনাদের সাহায্য করেছেন। তিনি বিনিয়োগ করেছিলেন যখন অন্য কেউ করেনি। তিনি সেই সব প্রকল্পে বিশ্বাস করেছিলেন যা অন্যেরা প্রত্যাখ্যান করেছিল। তিনি আপনাদের সুযোগ দিয়েছিলেন। অনেক শেয়ারহোল্ডার নিজেদের চোখ নামিয়ে নিলেন, এটা সত্যি ছিল। আর এখন ওনার নাতি আপনাদের সেই স্মৃতিকে সম্মান করতে, মজদুরদের রক্ষা করতে বলছে, যেমনটা গোপাল চাইতেন, আবেগ দিয়ে নয় বরং নীতি দিয়ে। পার্বতী নিজের সিটে ফিরে এলেন, কিন্তু তার আগে তিনি নমনের কপালে চুমু খেলেন। বাচ্চার চোখে জল ছিল। ওর দিদিমা, ওর সেই নাদান দিদিমা আজ একটা সিংহী ছিল। বিজয় সিংহানিয়া দ্রুত শ্বাস নিচ্ছিলেন। সব কিছু ভেঙে পড়ছিল, কিন্তু ওনার কাছে একটা শেষ তাস ছিল। খুব আবেগপ্রবণ, তিনি বিষাক্ত গলায় বললেন, কিন্তু এমন কিছু আছে যা আপনাদের মধ্যে কেউ জানে না। তিনি একটা সংকেত দিলেন। ওনার আর একজন আইনজীবী নথিপত্র প্রদর্শন করলেন। গোপাল বর্মার কাছে বকেয়া ঋণ আছে, মজদুরদের দেওয়া ব্যক্তিগত ঋণ যা কখনো শোধ করা হয়নি। সেগুলোর পরিমাণ 4 কোটি টাকা। উত্তরাধিকারী হিসেবে নমনকে সেগুলো শোধ করতে হবে। রমেশ টান টান হয়ে বসলেন।
আর কাকতালীয়ভাবে বিজয় সিংহানিয়া বিজয়ের হাসির সাথে বলতে থাকলেন, আমি সেই সব ঋণ কিনে নিয়েছি, সেগুলোকে এক করেছি, আর এখন আমি সেগুলোকে কার্যকর করছি। নমনকে আজ আমাকে 4 কোটি টাকা দিতে হবে, অথবা আমাকে ঋণ শোধের জন্য ওর শেয়ার বাজেয়াপ্ত করতে হবে। ঘরের বাতাস যেন বেরিয়ে গেল। ওটা কি আইনি? শেয়ার হোল্ডারদের মধ্যে একজন বিড়বিড় করে বললেন। পুরোপুরি। বিজয় সিংহানিয়া হাত ভাঁজ করলেন। তাহলে ছোট নমন, তুমি সিদ্ধান্ত নাও। তুমি কি আমাকে 4 কোটি টাকায় স্বেচ্ছায় শেয়ার বিক্রি করবে, নাকি আমি 4 কোটি টাকার ঋণের জন্য সেগুলো বাজেয়াপ্ত করে নেব? তুমিই বেছে নাও। নীরবতা গম্ভীর ছিল। নমন নথিপত্রগুলোর দিকে তাকাল। ওগুলো আসল ছিল। ওর দাদাজি নিশ্চয়ই অভাবী মানুষদের টাকা ধার দিয়েছিলেন। তিনি কখনো ফেরতের আশা করেননি। আর এখন ওটা ওনার নাতির বিরুদ্ধে একটা অস্ত্র হয়ে দাঁড়াল। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য 5 মিনিট আছে, বিজয় সিংহানিয়া তৃপ্তির সাথে নিজের ঘড়ি দেখতে দেখতে বললেন। নমন চোখ বন্ধ করে নিল। নিজের দাদাজির কথা ভাবল, সেই সব মানুষের কথা যাদের তিনি সাহায্য করেছিলেন, কিভাবে সেই ভালোবাসা এখন সেনা হিসাবে ফিরে আসছিল। আর তখন ও বুঝতে পারল। ও চোখ খুলল আর হাসল। আপনাকে কোনো কিছুই বাজেয়াপ্ত করার প্রয়োজন নেই মিস্টার সিংহানিয়া। মাফ করো, ওই ঋণগুলো আগেই শোধ করে দেওয়া হয়েছে। রাকেশ উঠে দাঁড়ালেন। 3 দিন আগে যখন আমরা এই পরিকল্পনার কথা জানতে পারলাম, তখন আমরা গোপালকে টাকা ধার নেওয়া প্রতিটি ব্যক্তির সাথে যোগাযোগ করলাম। আমরা তাদের একটা বিকল্প দিলাম। যদি তারা শোধ করতে পারেন, যদি একটা অংশ হয়, তবে তারা যেন করেন। যদি তারা না করতে পারেন, তবে আমরা তাদের হয়ে ঋণ শোধ করব। আপনারা কি জানেন কি হয়েছিল? প্রিয়া বলতে থাকল। প্রতিটি মানুষ, প্রতিটি জন শোধ করার জন্য জোর দিল। কেউ জিনিসপত্র বিক্রি করে দিয়েছে, কেউ অন্য জায়গা থেকে লোন নিয়েছে। মজদুররা সবাই মিলে টাকা জমা করেছে। অশোক মেহতা নতুন নথিপত্র দেখালেন। 72 ঘণ্টায় 3,99,00,000 টাকা জোগাড় করা হয়েছে। বাকি 1 লাখ টাকা একটা বেনামি দানের মাধ্যমে কাভার করা হয়েছে। কার দান? বিজয় সিংহানিয়া জিজ্ঞেস করলেন। ওনার গলা থপথপা হয়ে গেল। আমার। প্রবেশদ্বার থেকে একটা গলা ভেসে এলো। সবাই ঘুরে তাকালো। লুইস বার্মা দরজায় দাঁড়িয়েছিলেন। আমি আমার বাড়ি, আমার গাড়ি সবকিছু বিক্রি করে দিয়েছি, আর বাকি 1 লাখ টাকা শোধ করেছি। গোপাল যা বানিয়েছিলেন তা ধ্বংস করতে সাহায্য করার পর অন্তত এটুকুই আমি করতে পারতাম। বিজয় সিংহানিয়া টলে উঠলেন। এটা ন্যায় বিচার। নমন শেষ করল। হ্যাঁ, এটাই ন্যায়। অশোক মেহতা উঠে দাঁড়ালেন। আর কোনো তর্কের অবকাশ নেই। এটা ভোট দেওয়ার সময়। শ্রম সুরক্ষা ক্লজ সরানো। যারা পক্ষে আছেন তারা হাত তুলুন। বিজয় সিংহানিয়া নিজের হাত তুললেন। তিনি সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের দিকে তাকালেন। আর কেউ হাত তুলল না, একজনও না। যারা বিপক্ষে আছেন, নমন নিজের হাত তুলল, আর একে একে বাকি সব শেয়ারহোল্ডারও তাই করলেন। 18টা হাত, সাথে রাকেশ, প্রিয়া আর পার্বতীও। প্রস্তাব সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হল। অশোক মেহতা ঘোষণা করলেন, শ্রম সুরক্ষা ক্লজ বহাল আছে। হাততালির আওয়াজ ফেটে পড়ল। শুধু উপস্থিতদের কাছ থেকেই নয়, দরজা খুলে গেল, আর ডজন ডজন মজদুর যারা বাইরে অপেক্ষা করছিল, তারা হাততালি দিতে দিতে কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরতে ধরতে ভেতরে এলো। বিজয় সিংহানিয়া নিজের ভেঙে পড়া চেহারা নিয়ে দৃশ্যটা দেখলেন। তিনি পুরোপুরি হেরে গিয়েছিলেন। আরও একটা কথা আছে, অশোক মেহতা বললেন। আজ পেশ করা জালিয়াতির প্রমাণের কারণে ব্যাংক পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মিস্টার বিজয় সিংহানিয়ার সব কর্পোরেট অ্যাকাউন্ট ফ্রিজ করছে। আর ট্যাক্স ফাঁকির ব্যাপারে প্রিয়া যোগ করল, আয়কর বিভাগকে আগেই জানানো হয়েছে, আর মিডিয়ার কাছে পুরো গল্প আছে। রাকেশ সাংবাদিকদের দিকে ইশারা করলেন। কালকের মধ্যে পুরো দেশ জেনে যাবে যে তিনি আসলে কেমন ধরনের মানুষ। বিজয় সিংহানিয়া নমনের দিকে তাকালেন। এখন আর অহংকার নয়, অন্য কিছু, ভয়। তুমি আমার জীবন বরবাদ করে দিলে বাচ্চা। নমন কাছে এলো। ও এখন আর কাঁপছিল না, ওর এখন আর ভয় লাগছিল না। না, আপনি নিজের জীবন তখনই বরবাদ করেছিলেন যখন আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে টাকা মানুষের চেয়ে বেশি দামি। আমার দাদাজি আমাকে অন্য কিছু শিখিয়েছেন। তিনি আমাকে শিখিয়েছেন যে আসল সাফল্য এই ব্যাপার দিয়ে মাপা হয় যে আপনি কতজনের জীবন ভালো করছেন, আপনি কত টাকা জমা করছেন তা দিয়ে নয়। মিষ্টি কথা, বিজয় সিংহানিয়া থুতু ফেললেন। দেখা যাবে ওগুলো বাস্তব দুনিয়ায় কতদিন টিকে থাকে। ওগুলো আমার দাদাজির মধ্যে 70 বছর টিকেছিল, নমন জবাব দিল। আর ওগুলো আমার মধ্যেও আরও 70 বছর টিকে থাকবে। বিজয় সিংহানিয়া নিজের আইনজীবীদের পিছে পিছে হল থেকে বেরিয়ে গেলেন, পরাজিত, অপমানিত, একা। কিন্তু নমনের এতে কোনো আনন্দ হল না। ও শুধু দুঃখ অনুভব করল যে লোভ মানুষের আত্মার সাথে কি করে। ছোট পার্কটা পুরোপুরি সংস্কার করা হয়েছিল। নতুন বেঞ্চ, বাচ্চাদের খেলার জায়গা, গাছ লাগানো হয়েছিল। আর কেন্দ্রে একটা ব্রোঞ্জ ফলক ছিল,
গোপাল বর্মা পার্ক, এমন এক মানুষের সম্মানে যিনি সাম্রাজ্য বানিয়েছিলেন কিন্তু কখনো নিজের মানবতা ভুলে যাননি। ওনার উত্তরাধিকার ওনার দ্বারা ছোঁয়া প্রতিটি জীবনে বেঁচে আছে। নমন ১০০ বারের মতো ফলকটা পড়ছিল। ওর পাশে পার্বতী নতুন চোখে দেখছিলেন, এমন চোখ যা এখন ঝাপসা ছিল না। অস্ত্রোপচার সফল হয়েছিল। আমি এটা দেখতে পারছি আমার বাচ্চা, তিনি বললেন। ওনার স্বচ্ছ চোখে জল ছিল। আমি রং দেখতে পারছি, ফুল, তোমার মুখ। ওরা একে অপরকে জড়িয়ে ধরল। রাকেশ নথিপত্র নিয়ে কাছে এলেন। কোম্পানিগুলো ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি লাভজনক ত্রৈমাসিক রিপোর্ট করেছে। মজদুররা খুশি, উৎপাদনশীলতা বেড়েছে, আর এই সব ওই ক্লজ বজায় রাখার জন্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ নয়, নমন বলল, দাদাজিকে ধন্যবাদ। দুজনাকেই ধন্যবাদ, প্রিয়া সংশোধন করল, যে ওই দলেই সামিল হয়েছিল। গোপাল গাছ লাগিয়েছিলেন, তুমি সেটাকে রক্ষা করেছ। লুইস বর্মা সাধারণ পোশাকে কিন্তু শান্ত মুখে এলেন। আমি একটা কাজ পেয়েছি, তিনি ঘোষণা করলেন। খুব আহামরি কিছু নয়, একটা ছোটা পারিবারিক কোম্পানিতে অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু এটা সৎ কাজ, আর আমি রাতে শান্তিতে ঘুমাতে পারি। আমি খুব খুশি। নমন ওনার সাথে হাত মেলালো। প্রধান শিক্ষিকা অঞ্জনা একদল ছাত্রের সাথে এলেন। বাচ্চারা সেই বেনামি দানকারীর সাথে দেখা করতে চেয়েছিল যে স্কুলে ১ লাখ টাকা দান করেছিল। এখানে কোনো বেনামি দানকারী নেই, নমন চোখ টিপে বলল। শুধু একটা সুন্দর পার্ক আছে যা সবাই উপভোগ করতে পারে। বাচ্চারা খেলার জায়গার দিকে দৌড়ে গেল। তাদের হাসি বাতাসে ছড়িয়ে পড়ল। গার্ড অজয় দূর থেকে গর্বিত হাসি নিয়ে দেখছিল। রমেশ পার্বতী পাশে একটা বেঞ্চে বসলেন। আমরা করে দেখিয়েছি পুরনো বন্ধু, তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন। তোমার নাতি সেটাই যা তুমি আশা করেছিলে, আর তার থেকেও বেশি। সেই রাতে ছোট ঘরটাতে, যা নমন অট্টালিকা কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও ছাড়তে অস্বীকার করেছিল, ও একটা শেষ খাম খুলল যা রমেশ ওকে দিয়েছিলেন। গোপাল আমাকে বলেছিলেন এটা সব শেষ হলে তোমাকে হাতে দিতে। বয়স্ক ব্যক্তিটি বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তুমি নিজে থেকেই বুঝতে পারবে কখন সময় হবে। নমন কাঁপানো হাতে খামটা খুলল। ভেতরে একটা চিঠি ছিল, কিন্তু একটা পুরনো ছবিও ছিল। গোপাল জোয়ান অবস্থায় একটা বাচ্চাকে কোলে নিয়ে আছেন। ছবির পেছনে একটা তারিখ আর একটা নোট। নমন, একদিনের পুরনো, একটা উন্নত আগামীকাল বানানোর আমার কারণ। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় নাতি, যদি তুমি এটা পড়ছ, তার মানে তুমি ঝড় থেকে বেঁচে গেছ। তুমি নেকড়েদের মোকাবেলা করেছ, আর তাদের তোমাকে খেতে দাওনি। আমি তোমার উপর এমন সব উপায়ে গর্বিত যা শব্দে প্রকাশ করা যায় না। কিন্তু আমি চাই তুমি একটা গুরুত্বপূর্ণ কথা জানো। আমি তোমাকে ওই টাকাটা ধনী বানানোর জন্য রেখে যাইনি। তুমি আগে থেকেই ধনী ছিলে, চরিত্রে, দয়ালু স্বভাবে, ভালোবাসায়। আমি ওটা তোমার জন্য একটা হাতিয়ার হিসেবে রেখে গেছি। সেই দুনিয়াটা তৈরি করার জন্য যার স্বপ্ন আমরা দেখেছিলাম, কিন্তু যা আমার প্রজন্ম শেষ করতে পারেনি। তুমি যে টাকাই আয় করো না কেন, সেটা অন্য কাউকে ওপরে তোলার জন্য ব্যবহার করো। তুমি যে জয়ই হাসিল করো না কেন, সেটা তাদের সাথে ভাগ করে নাও যারা তোমাকে সাহায্য করেছে। প্রতিবার যখন তুমি একা বা ভীত অনুভব করো, তখন মনে রেখো তুমি একা নও, আমি তোমার সাথে আছি। তোমার বাবা তোমার সাথে আছেন। তারা সবাই যাদের তুমি ভালোবেসেছিলে, আর যারা তোমাকে ভালোবেসেছিল, তারা সবাই তোমার সাথে আছে। আসল উত্তরাধিকার টাকা দিয়ে মাপা হয় না, ওটা হাসি দিয়ে, খুশির চোখের জল দিয়ে, সেই সব বাচ্চাদের দিয়ে মাপা হয় যারা নিরাপদ পার্কে খেলতে পারে, সেই সব পরিবার দিয়ে মাপা হয় যারা নিজেদের জীবিকা হারানোর ভয় ছাড়া ঘুমাতে পারে। তুমিই আমার উত্তরাধিকার নমন, আর তুমি আগে থেকেই নিখুঁত। আমার পুরো ভালোবাসার সাথে, তোমার দাদাজি, গোপাল। PS, তোমার দিদিমাকে বলো যে আমি সবসময় ওনার প্রশংসা করেছি, যে তিনি সবচেয়ে ভালো ছেলেকে মানুষ করেছেন, আর এখন তিনি সবচেয়ে ভালো নাতিকে মানুষ করেছেন। পরবর্তী প্রজন্ম সঠিক হাতেই আছে। নমন কাঁদল, কিন্তু এই চোখের জল আলাদা ছিল। এগুলো শান্তির, সমাপ্তির আর ভালোবাসার চোখের জল ছিল, যা মৃত্যুর ওপারেও জীবন্ত। পার্বতী ওকে জড়িয়ে ধরলেন, রমেশ ওর কাঁধে হাত রাখলেন, আর কোথাও সময় আর স্থানের ওপারে গোপাল বর্মা হাসছিলেন। 10 বছর পর 8 বছরের একটা বাচ্চা একটা কোনায় টফি বিক্রি করছিল। ওর জামাকাপড় পুরনো ছিল, কিন্তু পরিষ্কার ছিল। ওর চোখে সংকল্প জলজল করছিল। 21 বছরের এক যুবক ওর সামনে থামল। কত টাকা করে? 1 টাকা স্যার। যুবক পুরো বাক্সটা কিনে নিল। তুমি এই টাকাটা দিয়ে কি করতে চলেছ? আমার মায়ের সাহায্য করব, মা অসুস্থ। যুবক হাসল। ও নিজের পকেট থেকে একটা কার্ড বের করল। নাও, কাল এই নম্বরে কল করো। আমার কাছে কর্মজীবী বাচ্চাদের জন্য একটা স্কলারশিপ প্রোগ্রাম আছে। আমরা তোমার স্কুলে আর তোমার মায়ের চিকিৎসায় সাহায্য করব।
বাচ্চাটা অবিশ্বাস্য চোখে কাঠটা নিল। আপনি আমাকে সাহায্য কেন করছেন? কারণ একসময় কেউ আমাকে সাহায্য করেছিল আর আমাকে শিখিয়েছিল যে ভালোবাসা তখনই বহুগুণ হয়ে যায় যখন আমরা সেটাকে ভাগ করে নিই। যুবক দূরে চলে গেল। ওর পকেটে একটা পুরনো ছবি ছিল এক মানুষের, যাকে ও কখনো সরাসরি দেখেনি, কিন্তু যিনি ওকে নিঃশর্ত ভালোবাসতেন। নমন বর্মা সেই সব রাস্তায় হাঁটছিল যেখানে ও একসময় টফি বিক্রি করত, কিন্তু এখন ও টফি বিক্রি করছিল না, ও আশা রোপণ করছিল, আর তার ফসল হবে শাশ্বত। গোপালের তৈরি করা কোম্পানিগুলো নমনের নেতৃত্বে উন্নতি করল। বর্মা ফাউন্ডেশন কর্মজীবী বাচ্চাদের বছরে হাজার হাজার স্কলারশিপ প্রদান করত। পার্বতী নিজের স্বচ্ছ আর উজ্জ্বল চোখ নিয়ে ব্যক্তিগতভাবে প্রতিটি কেস তদারকি করতেন। তিনি নিশ্চিত করতেন যে কোনো বাচ্চাকে যেন সেই পরিস্থিতির মধ্য দিয়ে না যেতে হয় যা নমনের ওপর দিয়ে গিয়েছিল। মিস্টার রমেশ আগারওয়াল, যিনি এখন ৯০ বছরের ছিলেন, কিন্তু অটুট মানসিকতার সাথে স্কুলে স্কুলে গোপালের গল্প শোনাতেন। আসল সাফল্য, তিনি সবসময় বলতেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে মাপা হয় না, এটা বদলে যাওয়া জীবন দিয়ে মাপা হয়। মিস্টার বিজয় সিংহানিয়ার ওপর ট্যাক্স ফাঁকি আর জালিয়াতির মামলা চালানো হয়েছিল। তিনি নিজের সাম্রাজ্য হারিয়েছিলেন, নিজের সম্মান হারিয়েছিলেন, সবকিছু হারিয়েছিলেন। এক নাটকীয় মোড়ে নমন ওনাকে কোম্পানির একটা গুদামে একটা সামান্য চাকরির অফার দিয়েছিল। আমার দাদাজি দ্বিতীয় সুযোগে বিশ্বাস করতেন, ও বলেছিল। বিজয় অফার ফিরিয়ে দিয়েছিলেন। অহংকারী ওনার শেষ হার ছিল। আর এইভাবে গোপাল বর্মার উত্তরাধিকার জারি রইল। ওনার নাম দেওয়া বড় বড় ইমারতে নয়, মার্বেল মূর্তিতেও নয়, বরং সেই প্রতিটি বাচ্চার মধ্যে যারা পড়াশোনা করতে পারল, প্রতিটি পরিবারে যারা খেতে পেল, প্রতিটি মজদুরে যারা মর্যাদার সাথে বাঁচতে পারল। আপনারা সবাই কোথা থেকে এটি দেখছেন? দয়া করে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সবসময় খুশি আর সুরক্ষিত থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে তা আমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করুন। আপনাদের গল্পগুলো পেলে আমাদের খুব ভালো লাগবে।